the most dash event. ওকে, the most dash event. এখন তোমাদেরকে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের অনেকগুলো ফর্ম হয়, অ্যাডজেক্টিভের অনেকগুলো ফর্ম হয়। কি কি বলো আমার সাথে, বলো বলো, পড়া হয়ে যাবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে তোমরা জানো কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভ গুলোকে আমরা ER, EST এভাবে করতে পারি। ফর এক্সাম্পল কি বলতো, দেখো একটা এক্সাম্পল দাও, কি হতে পারে, আমরা কিভাবে এদেরকে চেঞ্জ করি। কম্পারেটিভ, টল, টলার, টলেস্ট, আমরা বলি না tall, taller, tallest, small, smaller, smallest। কিন্তু কিছু কিছু শব্দ যেমন বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট হয় না, কি হয় মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে দেখো এখানে ইম্প্যাক্টটা, এই আর্টিকেলের পরে যখন মোস্ট বলছে, এই ইভেন্ট হচ্ছে নাউন, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে অ্যাডজেক্টিভ বসবে। এখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তার মানে তুমি এখানে টাচ করে একটু লিখে রাখো, অ্যাডজেক্টিভের ফর্মগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের ফর্মগুলো খুবই ইম্পর্টেন্ট। কি কি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি কি আছে বলো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। বুঝতে পারছো কিনা বলো, দ্রুত বলো। রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা কেমন হয়, কি প্লুরাল হয় না? রিলেটিভ ভার্বের পরে আমি বোঝাচ্ছি, দেখো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটা কি হয় বোঝাচ্ছি, ওয়েট করো। থ্যাংক ইউ কোশ্চেনের জন্য, থ্যাংক ইউ কোশ্চেনের জন্য, থ্যাংক ইউ। অ্যানসার দিয়ে দিচ্ছি বাবা, টেনশন নিও না। তাহলে এই তিনটা ফরম্যাটের ভিতরে আমরা এখন সুপারলেটিভটা পেলাম, তাই না? কিভাবে পেলাম, এই যে এইভাবে, যে দা মোস্ট ড্যাশ ইভেন্ট, এইভাবে পেলাম। তাহলে চলো দেখি কি আছে এখানে, কি বসাতে পারি। তাহলে দেখো একটু বোঝার চেষ্টা করি যে কি বসাতে পারি আমরা এখানে। ওকে, নাইস। তাকাও, দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। ফর মানে জন্য, ফর মানে জন্য। ডিজায়ার ফর, অ্যাফেকশন ফর, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে প্রিপজিশনে। ডিজায়ার ফর, অ্যাফেকশন ফর, মনে রেখো, ঠিক আছে? তাহলে দ্য মোস্ট ড্যাশ ইভেন্ট, আরে বাবা ইম্পর্টেন্ট ইভেন্ট, এইটা নিয়ে আর বেশি জল ঘোলা করে লাভ নাই, আমরা এখানে ইম্পর্টেন্ট লিখে দেবো। হ্যাঁ, ইম্পর্টেন্ট শব্দটা কতবার আসে দেখছো, কতবার আসে, আরো আসবে, ওয়েট করো শুধু। বাবা ইম্পর্টেন্ট লিখবো না আমি সিগনিফিকেন্ট লিখবো, তাৎপর্যময়। বাবা লেখো, তোমার যদি সিগনিফিকেন্ট শব্দটা জানা থাকে তাহলে তুমি সিগনিফিকেন্টই লেখো, কারণ সিগনিফিকেন্ট লিখলে আরো সহজ হয়, মানে আরো সুন্দর লাগে ব্যাপারটা, তাৎপর্যময়। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার। ইজ হার, বাবা আমাকে একটু বলো, হার এটা কোথা থেকে এসেছে? এটা শি থেকে এসেছে না? শি কি একটা প্রোনাউন না? শি কি একটা পার্সোনাল প্রোনাউন না? এবং সেটা কি যে আমার আলটিমেটলি থার্ড পারসন না? তাহলে শি এর যে পজেসিভ ফর্মটা সেটা হচ্ছে হার। কি বলেছি, শি এর পজেসিভ ফর্ম হচ্ছে হার। তাহলে হারের পরে কি বসবে বলো তো? হারের পরে নাউন বসবে বাবা। কি বসবে? নাউন। তাহলে বাংলাদেশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হচ্ছে তার ইন্ডিপেন্ডেন্স। কথা কি সত্য নাকি সত্য না বলো? তার আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্সই তো আমাদের সবচেয়ে সিগনিফিকেন্ট ইভেন্ট, রাইট? কারণ যদি দেশ বা ভূখণ্ড স্বাধীন না হতো তাহলে কি আমরা আলটিমেটলি স্বাধীনতা পেতাম? তাহলে স্বাধীন আর স্বাধীনতা বুঝতে হবে। স্বাধীনতা হচ্ছে নাউন, স্বাধীন হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি এখানে কি লিখবা? ইন্ডিপেন্ডেন্স লিখবা। কি লিখবা? ইন্ডিপেন্ডেন্স লিখবা, তাই না? ইন্ডিপেন্ডেন্স লিখবা, ঠিক আছে? তাহলে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন, তাই আমি ইন্ডিপেন্ডেন্স লিখবো না, আমি বার্থ লিখবো। লেখো, বার্থ একটা নাউন, বার্থ মানে জন্ম, বার্থ একটা নাউন, ঠিক আছে? সো এইভাবে চিন্তা করতে হবে। বাংলাদেশের কথা যখন বলছে, বাংলাদেশের কথা যখন বলছে তখন আমার মাথায় আসতে হবে যে নিশ্চয়ই এখানে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কিছু বলার চেষ্টা করেছে, অথবা বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে বলার চেষ্টা করেছে। বলো এই পর্যন্ত বুঝছো কিনা? যখনই তুমি প্রথম লাইনটা পড়বা তখন তুমি বোঝার চেষ্টা করবা। একটু আগে যখন করলাম এডুকেশন ছিল, এডুকেশন দেখে বোঝার চেষ্টা করেছি, ওকে এডুকেশন যেহেতু আছে তার মানে এখানে কোন একটা ঘটনা আছে যেটা হচ্ছে আমাদের কি এডুকেশনের মাধ্যমে আমাদের যে মানসিক প্রশান্তির, উন্নতির বা যেই প্রসেস গুলো সেগুলো ব্যাখ্যা করেছে। এখানে যখন বাংলাদেশ আর একটা গুরুত্বপূর্ণ ইভেন্টের কথা বলেছে তার মানে এখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ বা এগুলো কোনো কিছু নিয়ে লিখেছে। বলো এই পর্যন্ত বুঝছো কিনা বলো? আমি একটু সময় দিই তোমাদেরকে। বলো, দেখো মুখস্থ উত্তর লেখা যাবে না, সবারই উত্তর করতে হবে। একজন বুঝলাম আরেকজন বুঝবো না, তা হবে না, তা হবে না। সবার বুঝতে হবে, সবার বোঝার চেষ্টা করতে হবে। যদি বোঝার চেষ্টা করতে পারো আলহামদুলিল্লাহ, কেউ তোমাকে আটকাতে পারবে না। Nobody can,
somehow restrict you. Nobody will restrict you, inshallah. তাহলে আসো বোঝার চেষ্টা করি যে ঘটনাটা আমি বলতেছিলাম যে as an dash nation, তাহলে শেষ অংশে এসে আমরা একটু চিন্তা করি যে the most important or significant event for Bangladesh is her independence as an dash nation. বলো কি নেশন? বলো dash nation. দেখি দ্রুত বলো কি হতে পারে। দেখি একটু আগে কিন্তু বলছি, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো যে না যে স্টুডেন্টসরা মনোযোগ দিচ্ছে। তাহলে কি নেশন? দেখো কত সহজ ব্যাপারটা বাবা। এই নেশন হচ্ছে একটা কি? এই নেশন হচ্ছে একটা নাউন বাবা। আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে চিন্তা করো এই সেন্টেন্সটাকে এখানে এনে আমি একটু লিখি। ধরো আমি লিখছি as an dash nation. এবার কি বুঝবা? এবার কি সবাই উত্তর করতে পারবা? আমাকে বলো, এবার কি সবাই উত্তর করতে পারবা? তার মানে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তাই না? তার মানে কি একটা স্বাধীন দেশ না? তাহলে স্বাধীন, তাহলে স্বাধীন হচ্ছে কি আমার আলটিমেটলি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখতে হবে আমার ইন্ডিপেন্ডেন্ট। কি লিখতে হবে? ইন্ডিপেন্ডেন্ট নেশন। বলো বুঝতে পারছো? ইন্ডিপেন্ডেন্ট নেশন। তো দেখো পড়াটাকে না তোমাকে ইজি করার চেষ্টা করতে হবে। পড়াটা তোমার কাছে এসে ধরা দিবে। তুমি ফিজিক্স কেমিস্ট্রি যেমন পড়ো, তুমি ইকোনমিক্স পড়ো, তুমি অ্যাকাউন্টিং পড়ো, তার সাথে এই যে একটা সাবজেক্ট হিসেবেই তো পড়তেছো ল্যাঙ্গুয়েজটাকে। সো এটা তো চিন্তা করতে হবে। চিন্তা করলে তুমিই তোমার বস। ঠিক আছে? তাহলে এইটুকু বুঝলাম যে আমার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে খেলাটা কি? খেলাটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খেলাটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনের খেলা। এখন আসো যারা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানতে চাচ্ছিলা তাদের জন্য একটু ছোট্ট করে বলে দেই। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে এইরকম, লিখে রাখো। আমি এই যে সূত্রের মতো লিখো, এটা হচ্ছে সূত্র। সো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেটা হয়, এই যে রিলেটিভ প্রোনাউনটা বেসিকলি এর আগে কি নেয়? এর আগে একটা নাউন নেয় অথবা প্রোনাউন নেয়। প্রোনাউনের যে কোনো ফর্ম হতে পারে, নাউন অথবা প্রোনাউন নেয়। এবং অ্যাকর্ডিং টু দ্যাট নাউন এন্ড প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার এস। যদি প্লুরাল হয়, যদি কি হয়? প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল। মনে থাকবে ঘটনাটা? তাহলে দেখো একটা সবচেয়ে একটা কমন এক্সাম্পল লিখি। ঠিক আছে? ধরো লিখছে ইট ইজ আই হু ড্যাশ ডান দিস। তাহলে আমি যখন এই কোয়েশ্চেনটাকে অ্যানালাইসিস করব, এটা অ্যাডমিশন টেস্টে প্রচুর আসছে, খুবই ইজি কোয়েশ্চেন। এই আইটা, এটা হলাম আমি, ইট ইজ আই। হু হচ্ছে কি? হু হচ্ছে আলটিমেটলি একটা রিলেটিভ প্রোনাউন। প্রোনাউন। তাহলে এই হু এর পরে কোন ভার্বটা বসবে আমাকে বুঝতে হবে। ডান হচ্ছে ভার্বের V3, তাই না? এবং এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব বসবে। আর এটা ডিপেন্ড করবে কার উপর? এই যে এটার উপর। তাহলে আই এর সাথে কি বসবে? যেহেতু ঘটনাটা এখানে টেন্স হচ্ছে কি? প্রেজেন্ট। তাই এখানে অ্যানসার হবে হ্যাভ। অ্যানসার হবে কি? হ্যাভ। বুঝতে পারছো? ইট ইজ আই হু হ্যাভ ডান দিস। সো সিম্পল জিনিস, সিম্পল ভাবে চিন্তা করবা, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? বুঝতে পারছো যারা কোশ্চেনটা আস করছিলা? তাহলে প্রথম লাইন বোঝা গেছে? আমাকে বলো, প্রথম লাইন বোঝা গেছে? এইটা হচ্ছে বেসিক্যালি অন। এখানেও শেখার আছে, তোমাদের প্রিপজিশন শিখাই দিতেছে এখান থেকে। এই যে অন আছে না, এই যে অন, ঠিক আছে? অনের পরে ডেট বসে, ডেট তার মানে তারিখ। তারিখের ক্ষেত্রে অন বসে, তারিখের ক্ষেত্রে কি বসে? অন বসে। মনে থাকবে? বলো, আমি একটু দেখি দ্রুত। আজকে আমরা শিখে যাবো ইনশাআল্লাহ। শিখেই যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, ভেরি গুড। মেমোরিজ হবে না বাবা, সরি, মেমোরিজ হবে না। ঠিক আছে, পরেরটাই হতে পারে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড।
টু এর পরে সব ক্ষেত্রে ইয়েস, টু এর পরে সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে। ফর এক্সাম্পল উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, ঠিক আছে, অথবা ক্যান নট হেল্প, আচ্ছা ক্যান নট হেল্পে তার টু নেই, অথবা হচ্ছে তোমার কি হতে পারে লুক ফরওয়ার্ড টু, এই তিনটা সবচেয়ে বেশি এইচএসসি এক্সামে উইথ এ ভিউ টু, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু, এই তিনটা সবচেয়ে বেশি আসছে। সো এই প্রিপোজিশনাল ফ্রেজ গুলো বা ফ্রেজ গুলোর পরে যেখানে টু আছে এদের পরে ভিআইএনজি হয়, আর বাকি যে কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। বলো কথাটা মনে রেখো। তাহলে ইট ইজ এ রেড লেটার ডে কতবার পড়ছো বলো? এসএসসি তে থাকতে কতবার বলছো যে এটা হচ্ছে একটা রেড লেটার ডে? কোনটা একটা রেড লেটার ডে বলো তো? কোনটা একটা রেড লেটার ডে? ওই যে আমাদের যে স্বাধীনতা দিবস, এটা হচ্ছে একটা রেড লেটার ডে। স্বাধীনতা দিবস হচ্ছে কি আমাদের একটা রেড লেটার ডে। তাহলে ইট ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা একদম মুখস্থ হয়ে গেছে, তাই না? এটা একদম মুখস্থ হয়ে গেছে। তাহলে আমার বলো হিস্টোরি কি? হিস্টোরি একটা নাউন। ভাইয়া কিভাবে বললেন? মুখস্থ করে আসছেন তাই না? না রে বাবা, এই যে দা আছে দেখো, দা হচ্ছে আর্টিকেল টাইপ ডিটারমিনার, তাই আর্টিকেল টাইপ ডিটারমিনারের পরে নাউন বসে। হিস্টোরির যে বা হিস্ট্রি, উচ্চারণটা হিস্ট্রি, হিস্ট্রির যে অ্যাডজেক্টিভটা সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল বা হিস্টোরিক্যাল। বলো মনে থাকবে? হিস্টোরির অ্যাডজেক্টিভ হচ্ছে হিস্টোরিক্যাল। তাহলে আমরা বলতে পারি না হিস্টোরিক্যাল প্লেসেস, হিস্ট্রি থেকে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল প্লেসেস, মনে রেখো। তাহলে ইট ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ আফটার দা ড্যাশ অফ। বলো তোমরাই বলো, দায়ের পরে কি বলবে তোমরা বলো, কমেন্টে বলো, সবাই একটা করে কমেন্ট চাই, মনোযোগ দিয়ে কমেন্ট প্লাস খাতা দুই জায়গায় বলো একটু দেখি। তাহলে আফটার দা ড্যাশ অফ সাবকন্টিনেন্ট কি হবে? আফটার দা ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, তার মানে আলটিমেটলি এই সাবকন্টিনেন্ট যেটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইটার বিভাজন হওয়ার পরে, তাহলে বিভাজনের ভার্ব কি? ডিভাইড না? আমাকে বলো তো, আমাকে বলো তো, ডিভাইড মানে কি? বিভাজন করা না? ডিভাইড একটা ভার্ব না? ডিভাইড একটা কি ভার্ব না? ডিভাইড মানে বিভাজন করা না? তাহলে এটা নাউন কি হতে পারে? এটা নাউন হতে পারে কি বলো? এটা নাউন হতে পারে ডিভিশন। আফটার দা ডিভিশন অফ সাবকন্টিনেন্ট। ভাই আপনি কিভাবে বুঝলেন? ভাই তোমাদেরকে বলতেছি এইভাবে যে বাংলাদেশের হিস্ট্রিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কবে? যখন প্রথম ডিভিশন হয়েছিল, ওইটা একটা গুরুত্বপূর্ণ দিন ছিল। যখন আমরা ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আমরা ছিলাম ইস্ট পাকিস্তান, তাই না? তাহলে যখন আমরা ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান করছি, সেটা একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট ছিল। এবং তারপরে আমরা যখন এই সাবকন্টিনেন্টের ডিভিশন হয়ে যাওয়ার পরে প্রথম যে ঘটনাটা ঘটাইলাম, যে একটার পর একটা সিরিজ অফ কি চললো, আমাদের বিভিন্ন স্ট্রাগল চললো, সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে 71-এর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ। সো এই যে ঘটনাটা, এটা এখানে বলেছে। সো আফটার দা ডিভিশন অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান। আমরা কি পেয়েছিলাম? আমরা পাকিস্তান পেয়েছিলাম। আমরা পাকিস্তান পেয়েছিলাম, পাকিস্তানকে আমরা পেয়েছিলাম, রাইট? ওকে। বাট দা পাকিস্তানিস, পাকিস্তানিস মানে কারা? ওই ওয়েস্ট পাকিস্তানিস, বুঝতে পারছো? এই পাকিস্তানিস কিন্তু আমরা না, ওই ওয়েস্ট পাকিস্তানিস, যাদের কাছে আজকে আনফরচুনেটলি আমরা ম্যাচ হারিয়ে গেছি ভাই যাবে। সো বাট দা পাকিস্তানিস বিগেন টু, বোঝার চেষ্টা করে ঘটনা। বিগেন, বিগেন হচ্ছে ভার্বের ভি টু। প্রত্যেকটা ঘটনা মাথায় রাখতে হবে যখন পরীক্ষার হলে থাকবা, তাহলে তোমার মাথা যখন এভাবে কাজ করবে তুমি ইজিলি সঠিক উত্তর দিতে পারবা। পাকিস্তানিস বিগেন টু ড্যাশ আওয়ার পিপল, তাহলে কি করা শুরু করলো? সাপ্রেস, অপ্রেস, কোনটা লিখবা বলো? তোমাদের পছন্দ, কোনটা লিখবা বলো? পাকিস্তানি পিপলরা আমাদের উপর অত্যাচার শুরু করলো। তাহলে এখানে বিগেন হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব। বিগেন হচ্ছে আমার নন ফাইনাইট ভার্ব না, বিগেন হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যেগুলো তার অবস্থান পরিবর্তন করতে পারে অ্যাকর্ডিং টু টেন্স। বলো তো কি বলছি? ফাইনাইট ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যেই ভার্ব গুলো তাদের অবস্থান বা রূপের পরিবর্তন করতে পারে যে কোনো টেন্সের অনুসারে। মানে এখানে ঘটনাটা পাস্ট ইভেন্টে ছিল, তাই বিগিন হয়ে গেল বিগেন, বিগিন হয়ে গেল বিগেন। তাহলে দ্য পাকিস্তানিজ বিগেন টু ড্যাশ আওয়ার পিপল, কি করছিল? অপ্রেস করছিল। তাহলে আমি অপ্রেস ওয়ার্ডটাই সহজ মনে করি, তাই আমি অপ্রেস লিখে দিব। বানানটা কি ভুল হবে? বলো তো আমাকে, বানানটা ভুল হবে? কমেন্ট করো, বানানটা কি ভুল করবা? হ্যাঁ, টর্চারও হবে। হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। টর্চারও হবে, এই তো সুন্দর, আমি তো খেয়ালই করি তোমরা উত্তর দিচ্ছ। ভেরি গুড, টর্চারও হবে। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, টর্চারও হবে। এই তো, তাহলে চলো পরের অংশে চলে যাই। পরের অংশে বলেছেন at first, প্রথমত, প্রথম দিকে they dash our language, তারা আমাদের ল্যাঙ্গুয়েজকে কেড়ে নিয়েছিল। হ্যাঁ,
ওই যে আমি বলেছিলাম প্রথম ঘটনাটাই শুরু হয়েছিল মাতৃভাষা আন্দোলন থেকে। তাহলে ওই পার্টিকুলার কোন এক সমাবেশে এক পাকিস্তানি বলছিল যে উর্দু আর উর্দুই হবে কি একমাত্র রাষ্ট্রভাষা দুই পাকিস্তানের, আমরা জীবনে এটা মানবো না। তাহলে এটা আমাদেরকে কি করছিল বলো, আমাদেরকে কি করছিল আলটিমেটলি আমাদেরকে বাধ্য করছিল, এখানে মানে যুদ্ধে নেমে যাওয়ার। তার মানে তাদের একটা পরিকল্পনা ছিল, দে অ্যাটাকড আস বা ফোর্সড আস। তাহলে আমি অ্যাটাক দিলাম। বাবা কেন অ্যাটাক দিলেন স্যার? আমি প্রথমেই বলছিলাম ভার্বের পরিবর্তন, টেন্সের পরিবর্তন মাথায় রাখতে হবে। পুরো ঘটনাগুলোই কিন্তু পাস্ট ইভেন্ট, পুরাতন ঘটনা। তাই এখানে অ্যাটাক বসছে, কি বসছে? অ্যাটাক বসছে। তার মানে টেন্সের গুরুত্ব আছে, বলো উইদাউট ক্লুজে টেন্সের গুরুত্ব অবভিয়াসলি আছে। তাহলে এট ফার্স্ট দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজকে অ্যাটাক করছে, ডাইরেক্ট অ্যাটাক, ডিরেক্ট অ্যাকশন। We shall never forget the language movement. আমাদের কখনোই বলা উচিত না ভাষা আন্দোলনকে, যেটা কিনা 1952 সালে গঠিত হয়েছিল বা 1952 সালে সংগঠিত হয়েছিল। The language movement led, দেখো লিড না লেড, লেড হচ্ছে কার থেকে আসছে? এই যে লিড হচ্ছে এই যে V1 আর লেড হচ্ছে V2। তাহলে লেড টু দা মাস আপসার্চ, তার মানে হচ্ছে কি একদম জনসম্মুখে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন একদম আপামর জনতা কি করে উঠছে? একটা আন্দোলনের ঢেউ তাদের মধ্যে বয়ে উঠছে। তাই এই যে ম্যাস আপসার্চ অফ 1969, গণ অভ্যুত্থান। অ্যাজ এ রেজাল্ট কানেক্টরস এর মতো দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস। তাহলে কি হয়েছিল? দ্য ওয়ার অফ লিবারেশন কি হয়েছিল? হ্যাপেন্ড তো আর বলতে পারি না, টুক প্লেস। এটাকে বলা হয় কি জানো? দেখো খেলাটা দেখো, টেক প্লেস মানে কোনো কিছু সংগঠিত হওয়া, এটা গ্রুপ ভার্বের মতো, ঠিক আছে? মানে একটা ফ্রেজাল ওয়ার্ড আর কি আলটিমেটলি। সো টুক প্লেস কেন হইলো? কারণ ঘটনাটা আগের ছিল, টেক্স প্লেস না হয়ে টুক প্লেস হইছে। তাহলে দ্য লিবারেশন ওয়ার বা দ্য ওয়ার অফ লিবারেশন took place in 1971. After 9 months struggle, the Pakistanis were compelled to, লিখে রাখো এটা পরীক্ষায় আসার মতো, তোমাদের যে অ্যাডমিশন প্লাস হচ্ছে তোমাদের যে প্রিপোজিশন আসবে, এটা আসার মতো। কম্পেল টু বাধ্য করা, কম্পেল টু বাংলা লিখো বাধ্য করা। তাহলে কম্পেল টু ড্যাশ এন্ড উই ওন ড্যাশ। তাহলে চিন্তা করো, কম্পেল টু কি? সারেন্ডার, ঠিক না? আমরা তাদেরকে বাধ্য করেছিলাম যে বেটা সারেন্ডার কর, তোদেরকে মেরেই ফেলবো না হলে। সারেন্ডার করতে বাধ্য করেছিলাম তাদেরকে। সারেন্ডার বানানটা ঠিক রাখবো, সারেন্ডার। স্পেলিং মিস্টেক্স আমার নাম্বার কেটে নিবে, তাহলে সারেন্ডার এন্ড উই ওন ড্যাশ। আমরা জিতেছিলাম কিভাবে? সিগনিফিকেন্টলি, তাই না? আমরা সিগনিফিকেন্টলি জিতেছিলাম না, রাইট? আমরা তাদেরকে একদম সাইজ করে জিতছিলাম না? বলো আমাকে, বলো কারা ওই বিষয়টা শুনলে একদম বলো। তাহলে উই ওন ড্যাশ, বলো আমরা সিগনিফিকেন্টলি জিতছিলাম, অথবা উই ওন ভিক্টরি, দুইটাই লিখতে পারো তুমি। সিগনিফিকেন্টলি লিখতে পারো, আবার তুমি লিখতে পারো উই ওন ভিক্টরি। আমরা কি, আমি এখানে একটু চেঞ্জ করে দেই যাতে করে বোঝা যায় আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে মজা, এই মানে ফিলিং দা গ্যাপস এর মজা হচ্ছে এই, যখন তুমি মনোযোগ দিয়ে দেখতে থাকবা না, দেখবা যে তোমার যে কি মজা লাগতেছে। কারণ এই কোয়েশ্চেন গুলো বোর্ড কোয়েশ্চেন। চিন্তা করো, এর বাইরে তোমাদের কি আর দিবে, এর বাইরে তোমার কি ঘটনা দিবে? আর অনেক ঘটনা আছে সামনে। সো তোমাকে বুঝতে হবে এগুলা, ঠিক আছে? চিন্তা করতে হবে। এই যে চিন্তাগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তুমি সেরা। বলো এটা একটু পড়ো সবাই, এটা একটু লাইন বাই লাইন পড়ো সবাই একটু 30 সেকেন্ডসে লাইন বাই লাইন একটু পড়ো। 30 সেকেন্ডসে সবাই একটু লাইন বাই লাইন পড়ো। সবার পড়া শেষ? বলো সবার পড়া শেষ? ভাইয়াকে একটু জানাও সবার পড়া শেষ? নাইস, গুড। সবার পড়া শেষ, তাই না?
সুন্দর। ইন্ডিপেন্ডেন্স হবে না লাস্টেরটা? হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স হবে। ওদের দেশে গিয়ে অ্যাটাক দিলে, হ্যাঁ দেশে গিয়ে অ্যাটাক দিব, টেনশন নিও না, দেশে গিয়ে অ্যাটাক দিব ওদেরকে। বেশি বাড়াবাড়ি করলে দেশে গিয়ে অ্যাটাক করবো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, তাহলে আসো এখন আসো নেক্সট কোয়েশ্চেন। রেডি? রেডি? আর উই রেডি ফর দ্য নেক্সট ওয়ান? ঠিক আছে। ম্যানস ডিগনিটি, মানুষের আত্মসম্মান, মানুষের সম্মানবোধ। ম্যানস ডিগনিটি, এটা পরীক্ষায় আসতে পারে। লেট মি টেল ইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। সো সবাই মনোযোগ দিয়ে এটা করো। তাহলে ম্যানস ডিগনিটি, মানুষের আত্মসম্মান বা মর্যাদা, ডিপেন্ডস আপন, ডিপেন্ডস এর সাথে অন হয়, ডিপেন্ডস এর সাথে অন হয়। তাহলে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্কস, তার কাজের মাধ্যমে, তার কাজের মাধ্যমে। একটা জিনিস বলে দেই, ওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন বেসিকলি। অন্যদিকে জব হচ্ছে একটা কাউন্টেবল নাউন, কারণ জবের প্লুরাল ফর্ম আছে, ওয়ার্কস এর অ্যাকচুয়ালি প্লুরাল ফর্ম নাই। এটা স্পেশাল কন্ডিশনে ওয়ার্কের এই প্লুরাল ফর্ম গুলো বসে। এই স্পেশাল কন্ডিশনে ওয়ার্কটা মাঝে মাঝে কাউন্টেবল হয়ে যায়। সো একটু মাথায় রেখো, ঠিক আছে? একটু মাথায় রেখো। তাহলে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্কস। তাহলে ম্যানস ডিগনিটি একটা কি ইউনিট, সিঙ্গুলার, তাই এখানে ডিপেন্ডস হয়েছে, তাই এখানে কি হয়েছে? ডিপেন্ডস হয়েছে। ম্যান ইজ এ ড্যাশ বিং, আরে এটা তো খুবই ইজি। সোশ্যাল হতে পারে, কি হতে পারে? সামাজিক প্রাণী, অথবা রেশনাল হতে পারে। রেশনাল কথাটা আমরা সবাই ইউজ করি, কেন? কারণ রেশনাল মানে যৌক্তিক, লজিক্যাল। লজিক্যালও লিখতে পারো, মানুষ কিন্তু লজিক্যাল, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া আপনার কতটুকু লজিক আছে আমি জানি না, আমার কতটুকু লজিক আছে, বা তোমার কতটুকু আছে, বা অন্য কারো কতটুকু আছে, বাট আলটিমেটলি আমাদের লজিক আছে। সো উই আর লজিক্যাল এনিমাল, লজিক্যাল বিং অথবা রেশনাল বিং, ঠিক আছে? অন আর্থ, মনে রাখবে আর্থের আগে অন হয়। কি বলছি? আর্থের আগে অন হয়, আর ওয়ার্ল্ডের আগে দা হয়। তাহলে এটা একটু লিখে রাখি, পরীক্ষায় আসার মতো, পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? তাহলে পরীক্ষায় এটা আসতে পারে, তোমাকে লিখতে হবে কি, যে অন আর্থ, অন আর্থ। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে কি হয়? ওয়ার্ল্ডের ক্ষেত্রে হয় ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। এই কথাগুলো একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে এরপরে আসো, এরপরে বলতেছে ওরা, হি ইজ টু ড্যাশ ফর আদার্স, হি ইজ টু ড্যাশ ফর আদার্স। মানুষ কি করে? মানুষ অন্যের জন্য কাজ করে। তুমি তোমার ফ্রেন্ডের জন্য কাজ করো, মেনশন দেওয়ার কাজ করো, এই যে ভাইয়ারা বলি, ঠিক আছে? সো চাইলে কিন্তু নোটিফিকেশন অন করে রাখতে পারো, ফলো করে রাখতে পারো। এরকম ঘটনাগুলো আমরা শুনেছি বিভিন্ন ভিডিওতে। তাহলে হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, আমরা এখানে কি লিখি? হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই ইজ টুটা হচ্ছে একটা কি, ইজ টুটা একটা সেমি মোডাল ভার্ব, এটা একটা সেমি মোডাল ভার্ব। এগুলোর পরও ভার্বের বেস ফর্ম বসে, মনে থাকবে? মনে থাকবে? ইয়েস স্যার। তাহলে হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তার অন্যের জন্য কাজ করতে হয়। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স। হি শুড নট বি ড্যাশ, আচ্ছা হি শুড নট বি ড্যাশ, পড়ার চেষ্টা করি, বুঝি। হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড। তাহলে বুঝতে হবে এই বি শব্দটা কি, নট শব্দটা কি, আমাকে বুঝতে হবে। আমি একটু আগে ব্যাখ্যা করেছিলাম নট প্লাস ভার্ব, নট প্লাস ভার্ব। তাহলে নট প্লাস ভার্ব যদি হয়, বি একটা ভার্ব, এখানে মেইন ভার্ব। এখন আমি তোমাদেরকে একটা রুলস বলে দেই, এটা সব সময় কাজে লাগবে। বি এর পরে দুইটা জিনিস বসে, বি এর পরে ইদার ভিত্রি বসে, অর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। বলো তো, লিখছো খাতায়? খাতায় লিখছো সোনামণিরা, বাচ্চারা, ছোট ছোট বাবুরা লিখছো? বলো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি হবে? এখানে বি এর পরে ইদার ভিত্রি হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। সুন্দর সুন্দর, এই তো সুন্দর, ভেরি গুড, এই তো সুন্দর। হ্যাঁ থাকো থাকো, মনোযোগ দাও। তাহলে বি এর পরে V3 বা অ্যাডজেক্টিভ হয়। তাহলে হি শুড নট বি ড্যাশ ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড। আচ্ছা আমরা বলি না যে এই যে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে, একটা ঘটনা তত্ত্ব আছে না, যে কাজ কি করবা, জন্মাইছো তো সোনার চামচ নিয়া, জীবনে তো কোনো দুঃখ দেখো নাই। তাহলে কি যে আভিজাত্যের ব্যাপারটা আসে না? তোমরা পড়ছো না প্রেজেন্ট ইডিয়মসে ব্লু ব্লাড? তাহলে দেখো, অর্থাৎ বলছে যদিও তুমি আভিজাত্যের অধিকারী হও, ব্লু ব্লাড হও, তোমার যদি বংশের অনেক কি থাকে, নাম ডাক থাকে, তবুও তোমার উচিত না, ইউ শুড নট বি বা হি শুড নট বি প্রাউড। কি বলতে হইব? হি শুড নট বি প্রাউড। প্রাউড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রাইড হচ্ছে নাউন। লিখে রাখো, এগুলো কিন্তু প্রাইসলেস। প্রাইড হচ্ছে নাউন,
প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ ব্লু ব্লাড। তার খুব বেশি একটা গরিমা দেখানোর কিছু নাই যদিও সে ব্লু ব্লাডের হয়ে থাকে, মানে আভিজাত্যের বা অভিজাত বংশের হয়ে থাকে। প্রাইডের সাথে ইন বসে। এই যে তোমাদেরকে ফ্রিতে আমরা কি পড়বো, আমরা পড়বো হচ্ছে প্রিপজিশন। প্রাউডের সাথে অফ বসে, প্রাইডের সাথে ইন, প্রাউডের সাথে অফ, প্রাইডের সাথে ইন, প্রাউডের সাথে অফ, মনে থাকে যেন, ভুল যেন না হয়। তাহলে ইফ হি ইজ অফ ব্লু ব্লাড হি শুড বি ড্যাশ টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান। হি শুড বি মাত্র শেখালাম, দেখো একটা রুলস দিয়ে এখানে খেলাটা শেষ, একটা রুলস দিয়ে, এবং এটা হচ্ছে এই রুলসটা, এটা হচ্ছে এই রুলসটা। তাহলে আবারও এখানে বি আছে, শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে বি এর পরে আমি কি বসাবো, আমার মনে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। কেন? কারণ এখানে হচ্ছে কি ইনফিনিটিভ আছে, এখানে কি আছে ইনফিনিটিভ আছে। তাহলে ইনফিনিটিভের আগে নিশ্চয়ই ভি3 বসবে না। বলো লজিকটা বুঝছো কিনা? মুখস্থ না প্লিজ, মুখস্থ করাতে আসি নাই, লজিকটা বোঝানোর চেষ্টা করতেছি। যদি অ্যাজ এ স্টুডেন্ট তুমি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এখানে বি এর পরে এরপরে টু হেল্প ইনফিনিটিভ আছে, তাহলে বাবা এইখানে কি আর তুমি ভি3 কে আনবা? আনবা না। তার মানে হি শুড বি ড্যাশ টু হেল্প, হি শুড বি ড্যাশ টু হেল্প। তার উচিত যে কাউকে হেল্প করতে সবসময় প্রস্তুত থাকা। হ্যাঁ, কারণ আমরা পড়ি না বিভিন্ন সংগঠনের কথা, সদা প্রস্তুত থাকিব অমুক তমুক কাজের জন্য। ডাক্তার যারা হতে চাও, ডাক্তারদের একটা ওথ পড়ায়, বুঝতে পারছো? সেটা বলে যে সদা প্রস্তুত থাকতে হবে যে কোনো কন্ডিশনের জন্য, এবং এটা ওথ তো ওথ। সো হি শুড বি রেডি। সালমান খানের একটা মুভিও আছে রেডি, দেখছিলা? তোমাদের মতো যখন কলেজে না স্কুলে ছিলাম তখন বেড়েছিল। যাই হোক, সো হি শুড বি রেডি টু হেল্প। তার উচিত মানে তার সব সময় কি থাকতে হবে? রেডি থাকতে হবে। কি করতে? হেল্প করতে। কি হেল্প করতে? এনি ড্যাশ অফ ম্যান। ও এনি, তাহলে এনি কি বলো? এনি হচ্ছে ডিটারমিনার। এনি হচ্ছে কি? ডিটারমিনার। ডি তে ডিটারমিনার, ডি তে ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে কি বসে? আমরা জানি যে ডিটারমিনারের পরে নাউন বসে। ডিটারমিনারের পরে কি বসে? ডিটারমিনার প্লাস নাউন, প্লাস নাউন। ঠিক আছে? তাহলে বাবা কি হবে? হি শুড বি রেডি টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান, এনি কাইন্ড অফ ম্যান। আমরা কি লিখতে পারি? এনি কাইন্ড অফ ম্যান। আচ্ছা বাবা কাইন্ড লিখবো না, টাইপ লিখলে সমস্যা আছে? না বাবা, টাইপ লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এনি টাইপ অফ ম্যান, এনি কাইন্ড অফ ম্যান, এনি টাইপ অফ ম্যান, এনি কাইন্ড অফ ম্যান। আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড বলো? গুড ব্লাড দিলে কি ভুল হবে? না, ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। গুড ব্লাডও দেওয়া যায়, কিন্তু গুড ব্লাডের কোনো আবিধানিক অর্থ নেই, কোনো ফ্রেজ এন্ড ইডিয়মস গুড ব্লাড বলে নেই, তো আমাদেরকে বাধ্য হয়ে ব্লু ব্লাড দিতে হবে। সো কিছু কিছু ক্ষেত্রে এগুলো মুখস্থই রাখতে হবে। আই এম এক্সট্রিমলি সরি। আমরা জানি এটা খুবই ক্রিয়েটিভ একটা কোয়েশ্চেন, যেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবা, বাট কিছু ক্ষেত্রে ওরা আমাদেরকে লিমিটেড করে দিয়েছে, কনস্ট্রেইন করে দিয়েছে, রেস্ট্রিক্ট করে দিয়েছে, বুঝতে পারছো? অলওয়েজ রেডি ওরা আমাদেরকে রেস্ট্রিক্ট করার জন্য। তাহলে দেখো, আসো, the man whom he is helping, যে মানুষটাকে সে হেল্প করতেছে, the man whom he is helping may be, many be না, এটা একটু ভুল হইছে, এটা may be হবে। কি হবে? may be, ঠিক আছে? M-A-Y, may be dash to him। আচ্ছা, may be কি হবে বলো তো? আবারও অ্যাডজেক্টিভ। বলছি না এক সূত্রেই খেলা শেষ। তাহলে may be unknown to him, অর্থাৎ সে অপরিচিত থাকতে পারে, বুঝতে পারছো? আননোন টু হিম। অথবা অনেক ক্ষেত্রে বলছে ওরা যে ইনফেরিয়র, তার মানে তার থেকে ছোট হতে পারে। তাহলে জি নাম্বারটা আমরা এইভাবে চিন্তা করব যে ওই মানুষটা কি হতে পারে? ওই মানুষটা মেই বি, দেখো মেই বি ড্যাশ টু হিম, তার থেকে হয়তো ছোট জাতের, বা সে হয়তো তার থেকে অপরিচিত। তো যাই হোক না কেন, তুমি ইনফেরিয়রও লিখতে পারো, ইনফেরিয়র মানে নিচু, সুপেরিয়র মানে উঁচু, অথবা তুমি লিখতে পারো আননোন। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো ছাত্র ছাত্রীরা? তাহলে মেবি ইনফেরিয়র টু হিম অথবা আননোন টু হিম, দুইটাই হইতে পারে। তাহলে দেখো, তাহলে মেবি আননোন লিখছি না, এখানে ইনফেরিয়র লিখে দিই, পরে আবার উত্তর পাবা না, উত্তর দক্ষিণ মিলে আবার দেখবা যে মিলতেছে না। তারপরে বাই ড্যাশ, বাই বার্থ,
জন্মগত দিক থেকে তোমার ছোট বা অপরিচিত যে কেউ হতে পারে। তাহলে বাই বার্থ লিখলে ইনফেরিয়রই কারেক্ট অ্যান্সার। বাই বার্থ বা জন্মগত যদি কখনো বোঝাই তাহলে ইনফেরিয়রই কারেক্ট অ্যান্সার। কি বলছি? ইনফেরিয়রই কারেক্ট অ্যান্সার। তাহলে মেবি আননোন অর ইনফেরিয়র টু হিম বাই বার্থ, বাট আফটার অল হি ইজ এ ম্যান। সে তো দিন শেষে একজন মানুষ। হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড, হি হ্যাজ দ্য সেম ব্লাড। কেমনে বুঝছি বলো? খেলাটা কিভাবে ধরছি? দা, দায়ের পরে 1 নাম্বার শব্দ, দায়ের পরে 2 নাম্বার শব্দ। তাহলে 2 নাম্বারটা কি? নাউন। 2 নাম্বারটা হচ্ছে নাউন। তাহলে নাউন কে মডিফাই কে করে? নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হতে পারে সেম। অ্যাডজেক্টিভ কি হতে পারে? সেম। তাহলে he has the same blood and flesh as the above dash man। বাবা বুঝতে হবে as the above dash man, man হচ্ছে নাউন। তাহলে নাউনটাকে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ করবে। অ্যাডজেক্টিভের দুইটা ফর্ম আছে, ইডি যুক্ত আর আইএনজি যুক্ত। তাহলে উপরে উল্লিখিত, বাংলাটা হচ্ছে উপরে উল্লিখিত, তার মানে above mentioned, above mentioned man। তাহলে উপরে উল্লিখিত উদ্দীপক পড়তে পড়তে সারা জীবন গেছে, তাহলে কি মেনশন আমি লিখতে পারবো না? বলো, মেনশন আমি লিখতে পারবো না? দ্রুত বলো, বলো 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 বলো, দ্রুত বলো। ইয়েস ইয়েস স্যার, ইয়েস ইয়েস স্যার, আমরা মেনশন লিখতে পারবো। সো দুনিয়াটা এরকম, বুঝছো? সো এই যে এইভাবে চিন্তা করা শিখতে হবে তোমাদেরকে, আর কিচ্ছু না। তুমি যখন চিন্তা করা শিখবা তোমাদের কেউ আটকাইতে পারবে না। তাহলে বলো বলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এই পর্যন্ত কি আমাদের বোঝা হইছে? তাহলে একটা করে শেয়ার হয়ে যাক, বেশি করে শেয়ার হয়ে যাক। দ্রুত একটা করে শেয়ার করে দাও, একটা করে শেয়ার আর মেনশন করে দাও ফ্রেন্ডসদেরকে। চলে আসতে বলো, ইন্টারেস্টিং হচ্ছে কিন্তু ব্যাপারটা, শিক্ষার চেষ্টা করতেছি। সো এই পর্যন্ত যা শিখছি মনে থাকবে? বলো, এই পর্যন্ত যা শিখলাম মনে থাকবে? একটু তোমাদের সাথে কথা বলি। একটা কমন মানে কোয়েশ্চেন অনেকে করে আমাকে যে ভাইয়া একটু তো আমাদের সাথেও কথা বলেন, একটু আমাদেরকেও সময় দেন। যেই যে বাবা তোমাদের সময় দিচ্ছি, বলো তোমাদের কি আছে, কি জিজ্ঞাসা করার আছে, প্লিজ বলো। এখন আর কমেন্ট আসবে না আমি জানি, কারণ ভাইয়ার সাথে কেউ বলতে চায় না। আমি রাগি না, সো টেনশন নাই, বাট আমার একটাই লক্ষ্য, তুমি যেন শেখো। একদমই শেষ সময় তো, তাই বেশি কথা বলার টাইম নেই, বুঝছো? বেশি কথা বলার টাইম নেই। ওকে, এখন আর কোনো কোয়েশ্চেন নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, আমি খুশি। কোনো কোয়েশ্চেন না থাকলে আমি খুশি, কোনো প্যারা নাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, সুন্দর সুন্দর। কোয়েশ্চেন না থাকলে আমি খুশি। আসো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি দ্রুত। কি বলছে? এই এরকম থাকবে হেডিং, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সুইটেবল ওয়ার্ডও হতে পারে, একদম শুরুতে বলছিলাম কোন বোর্ডে সুইটেবল ওয়ার্ড বলে। ঠিক আছে, ইন ইচ গ্যাপ। ইচ মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইচ হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভুল ভুল ভুল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দোজ, দিস, এগুলো। তাহলে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বলো কি বলছি? ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা। ইচ বয়, ইচ গার্ল, ঠিক আছে, ইচ হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, ওগুলো পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে এইটা। অ্যাডোলসেন্টস তার মানে কিশোর কিশোরীরা। বইয়ের এটা বইয়ের, এটা কোথাকার? এটা বইয়ের, মানে টেক্সট বুকের। ঠিক আছে, তাহলে কি বলছে? যে অ্যাডোলসেন্টস ড্যাশ অন দেয়ার ড্যাশ দেয়ার কমিউনিটিজ, স্কুলস, health services and their workplaces to dash a wide range of skills that can dash them to cope with the dash they face and make a successful transition from dash to adulthood। আল্লাহ, কত বড় লাইন! বলো বলো, কত বড় লাইন! এত বড় লাইন যদি আমি এখন ঠাস করে উত্তর করতে চাই, মাথা ঘুরাই পড়ে যাব মনে হইতেছে, তাই না? মাথা ঘুরিয়েই পড়ে যাব। ভাই আমি তো শেষ না, তুমি শেষ না, তুমি এটা পারবা, তোমার মাথায় রাখতে হবে। তাহলে প্রথম ঘটনাটা কি দেখো? প্রথম ঘটনাটা, অ্যাডোলসেন্স হচ্ছে আমার একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে এখানে ভার্ব বসবে। এখানে কি বসবে? এখানে ভার্ব বসবে। তাহলে অ্যাডোলসেন্স ড্যাশ অন দেয়ার ড্যাশ, অ্যাডোলসেন্স ড্যাশ অন দেয়ার ড্যাশ, অ্যাডোলসেন্স ড্যাশ অন দেয়ার। আচ্ছা, কিশোর কিশোরীরা তাদের কিছুর উপর নির্ভর করে, কিশোর কিশোরীরা তাদের কিছুর উপর নির্ভর করে। অ্যাডোলসেন্স ডিপেন্ড, কি লিখবা? অ্যাডোলসেন্স ডিপেন্ড। এই যে বাবা, অনের গন্ধ দেখলেই,
অনের গন্ধ দেখলে ডিপেন্ড লিখবা। কেন ডিপেন্ডস হয় নাই? কারণ অ্যাডোলসেন্স প্লুরাল। বলো ঘটনাটা বুঝতে পারছো? কেন ডিপেন্ডস হয় নাই? কারণ অ্যাডোলসেন্স হচ্ছে প্লুরাল। বলো আমাকে, অ্যাডোলসেন্স হচ্ছে প্লুরাল। তাহলে ছোট ছোট জিনিস, কঠিন কিছু না, ছোট ছোট জিনিস বুঝতে পারলে খেলাটা ইজি। ছোট ছোট জিনিস বুঝতে পারলে খেলাটা কি? খেলাটা অনেক ইজি। মিস্টেরিয়াস না কিন্তু খেলাটা অনেক ইজি। ঠিক আছে? তো তোমাদের বলতে হবে যে যারা উইদাউট ক্লুজ দিয়ে ভালো করে শিখতে চাও তাদের কিন্তু এই ক্লাসটা দেখতে হবে। এই ক্লাসটা দেখে ফেলবা এবং এখনই দেখবা। ঠিক আছে? খাতা কলম নিয়ে লিখতে হবে উইদাউট ক্লুজ শিখতে হলে। ঠিক আছে? ওকে, তাহলে আসো। তাহলে অ্যাডোলসেন্স ডিপেন্ড অন देयर ড্যাশ। adolescents depend on their dash, depend on their কিছু একটা। আচ্ছা দেয়ার কি একটু আগে শিখছি, পজেসিভ প্রোনাউন। তাহলে খেলাটা বুঝতে পারছি। আবারও সেই একই ঘটনা। কি ঘটনা? ঘটনাটা হচ্ছে পজেসিভ প্রোনাউন প্লাস নাউন। নাউন, এই হচ্ছে ঘটনাটা, এই হচ্ছে ঘটনাটা। বুঝতে পারছো? তাহলে এখন চলো দেখি। এখন নাউনের ফর্মটা কি দেখো? প্লুরাল না? কমিউনিটিস, ওয়ার্ক প্লেসেস, স্কুলস সব প্লুরাল। তাহলে প্লুরাল হলে এখানেও প্লুরাল নাউন বসাবে। তাহলে আমাকে বলো, আগে কিশোর কিশোরীরা কোথায় যাবে? আগে তো ফ্যামিলিতে যাবে, তাই না? তাহলে ফ্যামিলি একটা কাউন্টেবল নাউন। ফ্যামিলি সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে কি? ফ্যামিলিস। তাহলে অ্যানসারটা হবে কি? ফ্যামিলিস। অ্যানসারটা কি হবে? families. তাহলে adolescents depend on their families, their communities, schools, health services, their workplaces too. অর্থাৎ যারা কিশোর কিশোরী আছে তারা নির্ভর করে তাদের ফ্যামিলির উপর, তাদের কমিউনিটির উপর, তাদের স্কুল কলেজের উপর, হেলথ সার্ভিস যারা প্রোভাইড করে তাদের উপর, ইভেন যে কাজকর্ম যারা করে এই বয়স থেকেই, তোমাদের বয়স থেকেই, তারাও আলটিমেটলি কর্মক্ষেত্রের উপর ডিপেন্ড করে। কি? টু ড্যাশ আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস। স্কিলস মানে দক্ষতা, অ্যাবিলিটিস। অ্যাবিলিটিস এর সিনোনিম। তাহলে টু লার্ন কি হবে? টু লার্ন। একদম সহজ। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসছে, তার মানে ইনফিনিটিভও কিন্তু ব্যবহৃত হয়। আমি ছোট্ট করে লিখে দিব ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভ, কারণ ইনফিনিটিভ বারবার ব্যবহৃত হচ্ছে, আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম। ঠিক আছে? এই হচ্ছে ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভটা মাথায় রাখবো। তাহলে টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস। এই যে ওয়াইড রেঞ্জ অফ স্কিলস, দক্ষতার কথা বলা হইতেছে। তাহলে ওয়াইড রেঞ্জ অফ স্কিলস শিখতে হলে কি করতে হইব? দ্যাট ক্যান, যেগুলো কিনা দ্যাট ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। দ্যাট ক্যান ড্যাশ দেম টু কোপ উইথ। আচ্ছা, টু কোপ উইথ খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার মতো। টু কোপ উইথ মানে মানিয়ে নেওয়া। কোপ উইথ, কোপ আপ উইথ না। এটা সবাই ভুল করে, একবার লিখো। এটা ক্রস। কোপ আপ উইথ বলে কোনো কিছু নাই। কোপ আপ উইথ বলে কোনো কিছু নাই। কোপ আপ উইথ বলে কোনো কিছু নাই। তাহলে কি আছে? তাহলে আছে হচ্ছে কোপ উইথ। কি আছে? আছে হচ্ছে কোপ উইথ। কোপ উইথ, কোপ উইথ। বুঝছো? কোপাকুপি, একদম কোপাকুপি। হ্যাঁ, কোপাকুপি। তাহলে টু কোপ উইথ মানে মানিয়ে নেওয়া। তাহলে সহজ ব্যাপার, দ্যাট ক্যান হেল্প দেম। সহজ। that can help them to cope with the dash. আরে বাবা, এই দা আছে, দায়ের পরে কি বসবে আমরা সবাই জানি। বলো কি বসবে? দায়ের পরে নাউন বসবে স্যার। ঠিক আছে? তাহলে to cope with the dash they face, to cope with the situation they face, তারা যে সিচুয়েশন গুলো ফেস করে, to cope with the situation they face and make a successful transition from. তাহলে একদম কিন্তু ভেঙে ভেঙে আসলাম। তাহলে adolescents depend on their families, their communities and their workplaces to learn a wide range of skills that can help them. help এর জায়গায় assist হতে পারে। assist শব্দটাও লিখে রাখো। assist হতে পারে, assist them to cope with the dash situation বা কন্ডিশনও হতে পারে। সিচুয়েশনের জায়গায় কন্ডিশন লিখে রাখো। সিচুয়েশনের জায়গায় কন্ডিশনও লিখতে পারো। কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশনও হতে পারে। কন্ডিশন দে ফেস এন্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন। ট্রানজিশন মানে পরিবর্তন, নাউন। ট্রানজিশনাল অ্যাডজেক্টিভ। ট্রানজিশন নাউন, ট্রানজিশনাল অ্যাডজেক্টিভ। ট্রানজিশন ফ্রম ড্যাশ টু অ্যাডাল্টহুড, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। কারণ অ্যাডোলসেন্ট হচ্ছে এদের মাঝখানে স্যান্ডউইচ করা একটা টাইম পিরিয়ড। এই চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানে একটা স্যান্ডউইচ পিরিয়ড হচ্ছে অ্যাডোলসেন্স। বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? খুব আহামরি কিছু ছিল? খুব আহামরি কিছু ছিল না।
খুব আহামরি কিছু না, জাস্ট আমাকে কি করতে হবে, আমাকে একটু মনোযোগ দিতে হবে, আমাকে একটু এটার প্রতি গুরুত্ব দিতে হবে। যদি গুরুত্ব দিতে পারি খেলা শেষ, গুরুত্ব দিতে পারলেই খেলা শেষ। সো বুঝে শুনে উত্তর করার চেষ্টা তখনই তুমি পারবা যখন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবা। যখন এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবা তখন হচ্ছে বুঝতে পারবা। তাহলে বলো এইটা পরীক্ষায় আসার মতো, আমি আবারও বলে দিচ্ছি, এইটা 22 ব্যাচের আসতে পারে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আসো পরেরটা, আসো। প্যারেন্টস মেম্বার্স ড্যাশ দ্য কমিউনিটি। বোঝার চেষ্টা করো খেলাটা কিভাবে বুঝবা। দেখো খেলাটা এইভাবে বুঝবা যে এইখানে ভাইয়া ভার্ব কোনটা, এখানে হচ্ছে এটা হচ্ছে ভার্ব। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে প্যারেন্টস এটা একটা নাউন, প্লুরাল নাউন। মেম্বার্স দ্য কমিউনিটি, দা হচ্ছে আর্টিকেল টাইপ ডিটারমিনার, এটা হচ্ছে নাউন। তার মানে কি কমিউনিটির মেম্বার, তাহলে এর বা র হইলে অফ হয়, কি হয়, অফ হয়। তাহলে মেম্বার্স অফ দা কমিউনিটি, তাহলে প্যারেন্টস মেম্বার্স অফ দা কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স এন্ড ড্যাশ ইনস্টিটিউশনস। তাহলে কি হবে বলো, এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস। কেন, কারণ ইনস্টিটিউশনস হচ্ছে প্লুরাল নাউন, আর আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন সব জায়গায়। বলো এখন বিলিভ হচ্ছে, সবার বিলিভ হচ্ছে যে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন সব জায়গায়। তাহলে এডুকেশনাল, কারণ শিক্ষার কথাই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এডুকেশন থেকে এডুকেশনাল, ওই যে হিস্ট্রি থেকে হিস্টোরিক্যাল, এডুকেশন থেকে এডুকেশনাল, এভাবেই খেলাটা হয়। ঠিক আছে, তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ দা, হ্যাভ কেন, প্লুরাল ভার্ব, হ্যাভ হচ্ছে কি প্লুরাল ভার্ব। তাহলে এই যে হ্যাভটা প্লুরাল ভার্ব হিসেবে বসলো, এই যে হ্যাভটা এখানে প্লুরাল ভার্ব হিসেবে বসলো, তাহলে চিন্তা করো হ্যাভ দা ড্যাশ টু, তাহলে এইটুক তো বুঝো যে দা এর পরে নাউন বসবে, এইটুক তো বুঝো, বলো এইটুক তো বুঝো। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে এই যে মেম্বার্স, প্যারেন্টস, তাদের সবার একটা দায়িত্ব আছে, আর দায়িত্বটা হইছে যে এই যে অ্যাডোলসেন্টদেরকে কি করা, সচেতন করা, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাহলে প্রমোট করা এন্ড অ্যাডোলসেন্ট ডেভেলপমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্টের ভিতরে তাদের ইন্টারভিন করা। সো এখানে ডিউটি হবে, কি হবে বলো, এখানে হবে ডিউটি, তাহলে হ্যাভ দ্য ডিউটি টু বোথ প্রমোট অ্যাডোলসেন্ট ডেভেলপমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট এন্ড টু ইন্টারভিন। দেখো এন্ড টু ইন্টারভিন ড্যাশ, এন্ড টু ইন্টারভিন ইফেক্টিভলি বা প্রপারলি, ঠিকভাবে ইন্টারফেয়ার করা। ইন্টারভিন আর ইন্টারফেয়ার একই জিনিস, ঠিক আছে। when problems arise, যখন প্রবলেম উদিত হয়, তাহলে শেষ লাইনটা কি, শেষ লাইনটা হচ্ছে যে প্যারেন্টস মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স এন্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ দ্য ডিউটি টু বোথ প্রমোট অ্যাডোলসেন্ট প্রবলেম ডেভেলপমেন্ট এন্ড এই যে বোথ এন্ড অ্যাডজাস্টমেন্ট এন্ড টু ইন্টারভিন ইফেক্টিভলি বা প্রপারলি when problems arise, যখন প্রবলেমের তৈরি হয় তখন আমাদের এই যে বিভিন্ন প্রোভাইডাররা, ফ্যামিলি থেকে শুরু করে মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সবাইকে খুব সুন্দর মতো কি করা উচিত, খুব সুন্দর মতো এখানে ইন্টারভিউ করা উচিত। তাহলে বাবারা এটা কি খুব হাতি গোড়া, এটা কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, এই যে চিটাগাং বোর্ড 2019। তাহলে প্রশ্ন কি তোমাদের এরকম আসতে পারে না? হ্যাঁ, বলে দিছে যে বইয়ের থেকে আসবে না, বলে দিছে আনসিন আসবে, কিন্তু ভাই বলা যায় না, চিহ্ন চলে আসতে পারে। আসলে কি করবা? সো সিন প্যাসেজ পড়লে যদি চলে আসে তো ভালোই, তো প্যারা কি, প্যারা নাই তো, প্যারা আছে। আমরা তো জানি কিভাবে পড়তে হবে, আমরা তো মুখস্থ করতেছি না। বলো আমরা কি মুখস্থ করতেছি? আমরা কি মুখস্থ করে শিখতেছি? বলো আমরা কি মুখস্থ করে শিখতেছি? তাহলে ডিউটি আছে না, ডিউটির সাথে রেসপন্সিবিলিটি ওয়ার্ডটা মাথায় রেখো। ডিউটি ইকুয়ালস টু রেসপন্সিবিলিটি। লেখো আমার সাথে সাথে লিখো, যারা যারা লিখবা তারাই গেইনার হবা, যারা যারা লিখবা না তারা গেইনার হবা না। রেসপন্সিবিলিটি, আমি আবারও বলতাছি, লিখো, তোমার নিজের হাতের লেখাটা ঠিক করো, তোমার বানানগুলো ভুল হওয়া থেকে নিজেকে রক্ষা করো, ঠিক আছে? তাহলে বোঝো এই রেসপন্সিবিলিটি ডিউটি সমান জিনিস। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, রেসপন্সিবল। এই রেসপন্সিবলের পরে কি বসে? রেসপন্সিবলের পরে ফর বসে, মনে থাকবে, রেসপন্সিবল ফর, দায়ী। ঠিক আছে? বলে না, হি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, সে আমার মৃত্যুর জন্য দায়ী। তাহলে রেসপন্সিবল ফর। এছাড়া অ্যাফেকশন ফর আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। অ্যাফেকশন ফর
তারপরে আছে ডিজায়ার ফর। এগুলো পরীক্ষায় আসে, বারবার আসছে, তোমাদের বেলাও আসবে, ঠিক আছে? মনে রেখো। তাহলে বলো কতটুকু বুঝতেছো, বলো শিক্ষার্থীরা, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা। ইয়েস, রেসপন্সিবিলিটিসও দেওয়া যায়, প্লুরাল দিতে পারো, বাট ডিউটি দিলেই হয়, ডিউটি দিলেই এনাফ, বা রেসপন্সিবিলিটি দিলেই এনাফ, এখানে প্লুরাল না দিলেও হবে। বুঝতে পারছো? একটু সবাই বলো একবার, সবাই একবার ডান লিখো, সবাই একবার বলো যে হইছে কিনা, সবাই একবার ডান লিখো, একজন করে ফ্রেন্ড মেনশন করে দাও, ঠিক আছে? ক্লাসটা সবার দেখার দরকার আছে, এই ক্লাসটা সবার দেখার দরকার আছে। আই ডু বিলিভ, এটা আমি বিলিভ করি, সো আমার বিলিভটাকে বৃথা হতে দিও না, সবাইকে একটা করে মেনশন দিয়ে দাও, সবাইকে একটা করে মেনশন দিয়ে দাও, ঠিক আছে? সবাইকে একটা করে মেনশন দিয়ে দাও। ওকে ওকে, নাইস। এবার একটু কঠিন, কিন্তু এবার কঠিনের দিকে আসবো। কারো কোনো কমেন্ট নাই? সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে, বা মেকানিজম বুঝতে কারো সমস্যা আছে? এইটুকু বলো। মেকানিজমটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, মেকানিজমটা যে ধরতে পারছে আলহামদুলিল্লাহ, তার কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো মেকানিজমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, আর কিচ্ছু না। ওকে, পারফেক্ট, সুন্দর, সবকিছুই সুন্দর, পৃথিবীর সবকিছু সুন্দর, তোমরা সুন্দর, সবাই সুন্দর। ওকে, চলো নেক্সট জিনিসটার দিকে দৌড়াই, ঠিক আছে? নেক্সট জিনিসটার দিকে দৌড়াই, চলো। সুন্দর, ডিজায়ার টু, না, ডিজায়ারের পরে ফর বসে বেসিক্যালি, মাঝে মাঝে কোনো ক্ষেত্রে ডিজায়ার টু আসে, বা ডিজায়ার ফরটাই বেশি পরীক্ষায় আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? ওকে, আই হ্যাভ নো ডিজায়ার ফর মানি। ডিজায়ার ফর, এই ওল্ড ইংলিশ, তারপর হচ্ছে নিউ ইংলিশ তো ভাষা হিসেবে আপডেটেড হতে থাকে, অনেক কিছুই হয় এরকম, ঠিক আছে? ওকে, আই গেস এটা খুব বেশি একটা প্রবলেম করবে না। ডান, ঠিক আছে, ডান। চলো দেখি এবার দেখি কোয়েশ্চেনটা। ওকে, সুন্দর। উই নো দ্যাট, আমরা জানি যে, উই নো দ্যাট, উইটা কি? ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে we know that all spaces are dash for maintaining, এই যে দেখো for এর পরে VING, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, রাইট ফর্মস অফ ভার্বস এও লাগবে, আবার উইদাউট ক্লুজ এও লাগবে। তাহলে all spaces are dash, বাবা আমাকে বলো এই বি ভার্বের পরে কি বসবে? তোমরা লিঙ্কিং ভার্ব পড়িয়েছিলাম, দেখছো? ভাইয়ার কথার সাথে মিল পাইতেছো? জাস্ট একটু বলো, মিল পাইতেছো? ইনশাআল্লাহ পাইবা। সো যারা ক্লাসটা দেখবা না, তারা লস করবা বাবা, লস করিও না। তাহলে লিঙ্কিং ভার্বের খেলা এখানে, লিঙ্কিং ভার্বের খেলা হলে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ হলে কি অ্যাডজেক্টিভ লিখবা? আবারও সেই ইম্পর্টেন্ট। তাহলে উই নো দ্যাট অল স্পেসিস আর ইম্পর্টেন্ট, সবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্টও হতে পারে, এসেনশিয়ালও হতে পারে। অল স্পেসিস আর ইম্পর্টেন্ট হতে পারে, এসেনশিয়াল হতে পারে। কি বলছি বলো? অল স্পেসিস আর ইম্পর্টেন্ট হতে পারে, এসেনশিয়ালও হতে পারে, ঠিক আছে? মনে থাকবে? বলো ইয়েস স্যার, মনে থাকবে? তাহলে এসেনশিয়ালটাও লিখে দিই, এসেনশিয়াল। ওকে, তাহলে অল স্পেসিস আর, প্রজাতিরা আর ইম্পর্টেন্ট, স্পেসিস হচ্ছে প্রজাতি, তাই এখানে আর বসেছে, এই যে আরটা এই জন্য বসেছে, ঠিক আছে? আরটা এই জন্য বসেছে। তাহলে অল স্পেসিস আর ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স। ইফ ওয়ান ইজ ড্যাশ, যদি এর মধ্যে একটা, এই যে আবারও সেই ইফের আবর্তন, আবার সেই ইফের প্রত্যাবর্তন, তাহলে ইফ ওয়ান ইজ ড্যাশ দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই যে ন্যাচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এনভায়রনমেন্ট হচ্ছে নাউন, ন্যাচারাল এনভায়রনমেন্ট ড্যাশ, তার মানে একটা যদি কি হয়? ডিস্টার্বড হয়। এটা সত্য না? ইকোলজিক্যাল ব্যালেন্সটা মেইনটেইন করতে হলে কোনো কিছু ডিস্টারবেন্স থাকা যাবে না। যদি ডিস্টারবেন্স চলে আসে, কোনো কিছু যদি ডিস্টার্বড হয়, ডিসরাপ্টেড হয়, তাহলে এই খেলা শেষ। তাহলে তুমি ডিস্টার্বড দিতে পারো, ডিস্ট্রয়েডও দিতে পারো, দুইটা ওয়ার্ডই তোমার কাছে আছে। তোমার কাছে ডিস্ট্রয়েড ওয়ার্ডটাও আছে, ডিস্টার্ব ওয়ার্ডটাও আছে। তাহলে তুমি কি ইউজ করবা? তুমি মনে করো ওয়ান ইজ ডিস্ট্রয়েড দিলা, এটা কি মুডে আছে? প্যাসিভ মুডে আছে।
প্যাসিভ মুডে, ডেস্ট্রয়েড দিয়ে দিলাম, ধ্বংস। ইফ ওয়ান ইজ ডেস্ট্রয়েড অথবা ডিস্টার্বড দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট ড্যাশ, তাহলে বুঝতেই পারতো দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট উইল সাফার। আমরা কি জন্য উইল সাফার বলবো? কারণ হচ্ছে এখানে ইজ আছে ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে কি হবে? মেইন ক্লজে উইল হবে না? আমাকে বলো, আমাকে বলো, বুঝতে পারছো কিনা? মুখস্থ না বাবা, প্লিজ মুখস্থ না। তোমরা সারা জীবন যে রুলস পড়ছো, যে গ্রামাটিক্যাল রুলস পড়ছো, এই রুলস এর ভিতরেই উত্তর, আর কিচ্ছু না। এই রুলস এর ভিতরেই উত্তর, আর কিচ্ছু না। আমাকে বলো, আমাকে বলো, ঠিক আছে? তাহলে দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট উইল সাফার। আমি যদি লিখি ভুল হবে? আমাকে বলো, আমি যদি লিখি ভুল হবে? দেখি তোমরা কতটুকু বুঝো, বুঝা বলো কিনা, তাড়াতাড়ি বলো। ওকে, বুঝতে পারছো? ইয়েস, এখানে আমাদের কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়েছে, মুখস্থ কোনো কিছুই না, ফার্স্ট কন্ডিশনাল। ওকে, আন্ডারস্টুড? ফার্স্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়েছে, সুন্দর, এই তো, ভেরি গুড। ওকে ওকে, ভেরি গুড, ইয়েস। শেখার জন্য মানে কি? মানে তুমি যদি কমনও পেতে চাও এই ক্লাসটা থেকে পাইবা। ওকে, নাইস কমেন্ট বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দ্য হোল এনভায়রনমেন্ট অর ন্যাচারাল এনভায়রনমেন্ট উইল সাফার, আমরা কি লিখবো? উইল সাফার। ওকে, পরের লাইনে চলে আসি। ইন অর্ডার টু, বাবা এই যে জিনিসটা তোমাদের ভিতরে থাকে, আমি আবারও লিখে দিচ্ছি এখানে। ইন অর্ডার টু এর পরে, ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। আর উইথ এ ভিউ টু এর পরে ভার্বের ভিআইএনজি বসে। উইথ এ ভিউ টু এর পরে, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? এর পরে ভার্বের ভিআইএনজি বসে, ভি আই এনজি, ঠিক আছে? ভিআইএনজি। তাহলে ইন অর্ডার টু ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, আমরা কি বলতে পারি? সেভ বা প্রোটেক্ট। কারণ কি? সেভ আর প্রোটেক্ট একই জিনিস, সেভ যা, প্রোটেক্ট তা। সেভ আর প্রোটেক্ট হচ্ছে সিনোনিম, সিনোনিম, ঠিক আছে? সেভ বা প্রোটেক্ট হচ্ছে সিনোনিম, একে অন্যের কি? সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হতে পারে বলো, কমেন্টে বলো। অ্যান্টোনিম কি হতে পারে? ডেস্ট্রয়, ডেস্ট্রয় হতে পারে অ্যান্টোনিম। তাহলে তোমরা যে সিনোনিম অ্যান্টোনিম শিখতে চাও, এইভাবে চিন্তা করো না, এইভাবে চিন্তা করো না, তাহলে তো কিছুটা হলেও কাজে লাগে, কিছুটা হলেও কাজে লাগে। শব্দগুলো ইজি আসবে পরীক্ষা ইনশাআল্লাহ, দেখো। তাহলে ইন অর্ডার টু সেভ দ্য এনভায়রনমেন্ট, আমি সেভ লিখতে পারি। তোমার যদি সেভের জায়গায় প্রোটেক্ট লিখতে মন চায়, তাহলে তুমি প্রোটেক্ট লিখতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, ঠিক আছে? তুমি সেভ লিখতে পারো, প্রোটেক্টও লিখতে পারো, তুমি সেভও লিখতে পারো, প্রোটেক্টও লিখতে পারো। বলো, বুঝতে পারছো? তুমি চাইলে সেভও লিখতে পারো, তুমি চাইলে আবার কি লিখতে পারো? প্রোটেক্টও লিখতে পারো। তাহলে চলো একটু মুছে দিলাম, এই হচ্ছে খেলা, সেভ বা প্রোটেক্ট, সেভ বা প্রোটেক্ট। তাহলে ইন অর্ডার টু সেভ অর প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, তাহলে বিং এর পরে সবসময় কি বসে? বিং এর পরে সবসময় ভি3 বসে। তাহলে এটাও একটু খালি খাতায় লিখে রাখো। আমি জানি তোমরা এই রুলসটা জানো, তারপরেও তোমাদের জন্য বলে দিচ্ছি। বি অথবা বিং এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? ভি3 বসবে। কোন ফর্ম বসবে? ভি3 বসবে। মনে থাকবে তো? ভি3 বসবে, স্পয়েলড। ওকে, তাহলে উই শুড দেয়ারফর প্রোটেক্ট ড্যাশ ওয়াইল্ড লাইফ। তাহলে এখানে দুইটা জিনিস হতে পারে। এই যে ওয়াইল্ড লাইফ শব্দটা আগে বুঝতে হবে, ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য জীবনটা। তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন। তাহলে নাউনের আগে ইদার তুমি আর্টিকেল বসাবা অথবা তুমি পজেসিভ প্রোনাউন বসাবা। দেখো এই দুইটা জিনিস শিখছি না, একটা হচ্ছে ইদার আর্টিকেল প্লাস নাউন অথবা পজেসিভ প্রোনাউন প্লাস নাউন। এবং এটা শুরু হয়েছিল কিভাবে? উই দিয়ে শুরু হয়েছিল। এই যে দেখো, উই দিয়ে। সো আলটিমেটলি এখানে আমরা আওয়ারও লিখতে পারি, আবার দাও লিখতে পারি। বলো, বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? চাইলে আমরা আওয়ারও লিখতে পারি, চাইলে আমরা দাও লিখতে পারি। বলো, গুড গুড, ভেরি গুড। ডিস্টার্ব না, ডিস্টার্বড, ডিস্টার্ব হবে না, ডিস্টার্বড হবে, ডিস্টার্বড হবে। ভেরি গুড, সুন্দর, মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে ডিস্টার্ব হবে না, ডিস্টার্বড হবে, ঠিক আছে? কথাটা মনে রেখো, ডিস্টার্ব হবে। সো এই জিনিসটা যেন কেউ ভুল না করে। নাইস। বাকিরা অ্যানসার করার চেষ্টা করো, কারণ অ্যানসার না করলে তো হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পরের লাইনটা। তাহলে প্রথমেই বুঝতে পারলাম পুরো ঘটনাটা কি। পুরো ঘটনাটা হচ্ছে আমার নেচার আর এনভায়রনমেন্ট নিয়ে, এবং বলতাছে যে আমাদের যে স্পেসিস গুলো আছে, প্রজাতি গুলো আছে, এগুলো যে ইকোলজিক্যাল ইমব্যালেন্সে পড়ে আলটিমেটলি হারিয়ে যেতে পারে, পুরো এনভায়রনমেন্টটা, হোল এনভায়রনমেন্টটা সাফার করতে পারে, এবং আলটিমেটলি এগুলো আমাদের ওয়াইল্ড লাইফের উপর প্রচুর প্রভাব ফেলবে। সো লেটস সি
পরের অংশে কি বলে, পরের অংশে কি বলে। এখানে একটা গুড নিউজ এর কথা বলা হচ্ছে, দা গুড নিউজ, এই যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর মনে রাখবা নিউজের পরে ইজ হয়, লিখে রাখো, ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, নিউজের পরে কি হয়, ইজ হয়। নো নিউজ ইজ এ গুড নিউজ, এরকম একটা কোয়েশ্চেন আসে, নো নিউজ ইজ এ গুড নিউজ। ওকে, আচ্ছা বাদ দাও। দা গুড নিউজ ইজ দ্যাট মেনি কান্ট্রিজ, একটু আগে শিখছি দেখছো, এই যে মেনির পরে কাউন্টেবল নাউন হয়, এই যে কান্ট্রিজ প্লুরাল, তাহলে মেনি কান্ট্রিজ আর নাও ড্যাশ অ্যাকশন। তাহলে বাবা মনে রাখবা যখনই নাও আসে এর আগে একটা অক্সিলারি ভার্ব আর আছে, তার মানে এই ঘটনাটা চলমান, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের ফর্ম কি হবে, ভিআইএনজি। বলো কি হবে, ভিআইএনজি। তাহলে আদার কান্ট্রিজ আর নাও টেকিং অ্যাকশন, সহজ কথা, they are taking action to protect, এই যে দেখো to protect, এই যে এই লাইনটা আমরা একটু আগে লিখছি, to protect their dash wildlife। তাহলে কি হবে, তাদের যে ন্যাচারাল ওয়াইল্ড লাইফটা আছে, তুমি এখানে চাইলে ন্যাচারাল লিখতে পারো, ন্যাচারাল লিখলেও তোমাকে মার্কস দিবে। আবার তুমি যদি বলো না ভাইয়া অরক্ষিত বা ভালনারেবল লিখবো, তাহলে তুমি ভালনারেবলও লিখতে পারো। তাহলে ভালনারেবল লিখলে ভি ইউ এল এন ই আর এ বি এল ই, বানানটা ঠিক রেখো, ভালনারেবল, ঠিক আছে। তার মানে যেটা বিপন্ন হয়ে যাচ্ছে, এন্ডেঞ্জার্ড লিখতে পারো। তোমাদের দা জায়ান্ট পান্ডা আছে না, দা জায়ান্ট পান্ডার ভিতর বলছে না এন্ডেঞ্জার্ড স্পিসিস, বলছে না, তাহলে এন্ডেঞ্জার্ড শব্দটাও লিখতে পারো। তাহলে বাবা শব্দ শিখতে কি আমাকে দূর কোনো দেশে যেতে হবে? নো 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 নো। তুমি যদি তোমার সিনথেসিস গুলো খুব মনোযোগ দিয়ে করো, ওই ওয়ার্ডস গুলোকে তুমি যদি অ্যানালাইসিস করো ভালো করে বুঝে বুঝে, তাহলে তুমি ইজিলি অ্যানসার করতে পারবা। ইউ উইল হ্যাভ দ্যাট কি গাট, তোমার ভিতরে ওই গাটটা থাকবে। বুঝছো? বুঝছো কি বুঝো নাই বলো? বুঝছো কি বুঝো নাই? We should dash the earth wide to save ourselves। বলো বলো এই লাইনটা কি হবে, শুড কি বলো, আমি দেখতে চাই, এবার একটু কমেন্ট করো। শুড হচ্ছে কি, শুড হচ্ছে মোডাল ভার্ব, তাই না? মোডাল ভার্ব পরে ভার্বের বেস ফর্ম বসবে, কমেন্ট করতে হবে তো শোনা। কমেন্ট না করলে কিভাবে হবে আমাকে বলো তো বাবারা, তোমরা কমেন্ট না করলে কিভাবে হবে? কমেন্ট করো তাহলে বুঝবো। We should dash the earth wide, তাহলে বোঝো আমাদের উচিত আর্থের কিছু একটা করা। কি করা বাবা, কি করব? আসলে তো কি করব স্যার, কি করা উচিত চিন্তা করো তো। উই শুড আমাদের উচিত কি করা, হোয়াট হোয়াট, ভার্ব বসবে বেস ফর্ম, তাহলে উই শুড সেভ হতে পারে, উই শুড সেভ দ্য আর্থস ওয়াইল্ড ড্যাশ টু সেভ আওয়ারসেলফ, তাহলে উই শুড সেভ দ্য আর্থস ওয়াইল্ড লাইভস হতে পারে, ওয়াইল্ড lives to save ourselves. To be dash to animals is to be kind to mankind. To be kind to animals, to be kind. শেষ শেষ আমাদের শেষ, একদম লাইনটা দেখে উত্তর দিলাম, লাইনটা দেখে উত্তর দিলাম। তাহলে কঠিন কিছু, খুব কি খুব কঠিন কিছু ছিল এটা? খুব কঠিন কিছু না, জাস্ট তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে যে ভাই কি কোশ্চেন করতেছে, কেন করতেছে। বলো ওপেন, ওপেন ফর ইউ গাইস। বলো কোনো কোশ্চেন থাকলে বলো ভাইয়াকে, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলে ফেলো কোনো কোশ্চেন থাকলে। ওকে, বি কেয়ারফুল, কেয়ারফুল হতে পারে, সুন্দর। Yes, we should be careful to animals. হ্যাঁ, তবে কাইন্ড দিলে বেটার। এটা কাইন্ড অফ একটা এরকম যে আমরা যদি অ্যানিমেলদের উপর সদয় হই, তাহলে আমরা ওইটা ম্যানকাইন্ডের প্রতি আমরা দয়া বা মহানুভবতা দেখাচ্ছি, এটা বোঝাতেই ব্যবহৃত হয়। তাহলে এই পর্যন্ত মাথায় ঢুকতেছিনি বলো তো আমাকে, যারা যারা আসছো ক্লাসে, এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা? অ্যানিমেলস, হ্যাঁ অ্যানিমেলস হবে, মাশাআল্লাহ, ভেরি গুড। ওয়াইল্ড অ্যানিমেলস, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এখনই উঠে, আমি এখনই উঠে লিখে দিচ্ছি, অ্যানিমেলস হবে, অ্যানিমেলস হবে। তাহলে না পড়াটাকে আপন করতে হবে, আমি আবারও বলতেছি পড়াটাকে আপন করতে হবে। পড়াটাকে যে যত বেশি আপন করছে তার জন্য পড়াটা তত ভালো কিছু দিছে, তার জন্য পড়াটা তত ভালো কিছু দিছে। তো তোমরা এই জিনিসগুলোকে একটু মেনটেন করিও, তোমরা একটু বোঝার চেষ্টা করিও, বুঝতে পারছো? তোমরা একটু বোঝার চেষ্টা করিও, কারণ দিন শেষে এটাই তোমাদের কাজে দিবে, এটাই তোমাদেরকে হেল্প করবে, আর অন্য কোনো কিছু করবে না, আর অন্য কিছু তোমাদেরকে করবে না। সো হেল্প করবে এই জিনিসটাই। ওকে ওকে, আন্ডারস্টুড অর নট আন্ডারস্টুড? দ্রুত গুড, সুন্দর। আচ্ছা,
চলো তাহলে ব্রেক হয়ে গেছে, অনেক ব্রেক নিছি আমরা, এখন আবার আমরা আমাদের কাজে লেগে পড়ি, তাই না? ব্রেক টাইম শেষ। ওকে, ওয়ার্ড খুঁজে পাই না, আমি তো বললাম, এই জন্যই তো বললাম, কে বলছো ওয়ার্ড খুঁজে পাই না? এই যে আমি লিভস বলছি, তোমরা তো অ্যানিমেলস বলছো, আমি তো ওয়াইল্ড লাইফ থেকে ওয়াইল্ড লাইফস বলছি, কারণ ওয়াইল্ড লাইফ এই জন্য বলছি যে বন্য প্রাণীদের যে জীবনটা, অনেকগুলা জীবন, তোমরা তো অ্যানিমেলস বলছো, অ্যানিমেলস তো হতে পারে। সো কে বলছে তোমরা শব্দ পাও? এটা তো একটা বোর্ড কোয়েশ্চেনই, এটা আসলে আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার, আর কিছু না। আমাদের মনের ভিতরে একটা ভয় জমে গেছে যে উই ক্যান নট অ্যান্সার উইদাউট ক্লুজ, without having any preparation. So এখন preparation তে নিতে হবে। If you take proper preparation, you can answer. If you take proper preparation, you can answer. And that is why we are taking those or these one-shot classes, right? আমরা one-shot classes তো এই জন্য নিচ্ছি তোমাদের জন্য, যেন তোমরা এটা প্রিপারেশন নিতে পারো, এটা তোমাদের জন্য একটা প্রিপারেটরি মোড, আর কিচ্ছু না। This is one kind of preparatory mode. So believe in yourself. একটু বিশ্বাস রাখ বাবা, একটু বিশ্বাস রাখো তোমরা, দয়া করে একটু বিশ্বাস রাখো, বিশ্বাসে আশ্বাস পাবা ইনশাআল্লাহ। ওকে, বিশ্বাসেই নিঃশ্বাস, বিশ্বাসেই আশ্বাস। চলো নেক্সটে চলো। এটা ঢাকা বোর্ডে আসছিল 2019-এ। চলো দেখি। We all know, আমরা সবাই জানি what a dream is, একটা স্বপ্ন কি, ঠিক আছে? We all know what a dream is, okay? Generally একটা adverb, generally একটা কি? Generally একটা adverb, generally হচ্ছে একটা adverb। তাহলে generally we dream, এই যে dream এখানে একটা verb, তাহলে we dream during our sleep। হ্যাঁ, কথা সত্য। নরমালি বা জেনারেলি আমরা ঘুমানোর সময় কি দেখি? স্বপ্ন দেখি। we dream during our sleep। some dreams are sweet, কিছু ড্রিমস আছে সুইট, মানে খুবই মিষ্টি মধুর স্বপ্ন আছে না? বন্ধুর সাথে বেড়াতে গিয়েছি, বন্ধু আমার সাথে খেলাধুলা করছে, ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি, অনেক দূর সুন্দর সুন্দর জায়গা দেখছি, সো সুইট হয়। আবার কিছু হয় কি, একটু কি সুইটের জায়গায় কি সাওয়ার লিখবো না, আনপ্লিজেন্ট লিখবো। কি লিখবো? আনপ্লিজেন্ট, যেটা আমরা এক্সপেক্ট করি না, something that we do not expect, unpleasant। কি বলতেছে এটাকে? unpleasant। তাহলে some dreams are sweet or unpleasant। তার মানে or আছে দেখেই বিপরীত শব্দ, বুঝতে পারছো কি? বলো নাই, বলো। or আছে দেখেই বিপরীত শব্দ লিখতে হলো। when we dream, যখন আমরা স্বপ্ন দেখি কিছু something extremely bad, খুবই খারাপ, extremely bad, তাহলে এইটা একটা সিচুয়েশন, পরীক্ষায় এগুলো আসবে। এটা একটা সিচুয়েশন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে পরীক্ষায় আসবে এই যে extremely bad, ঠিক আছে? extremely bad। তাহলে when we dream something extremely bad, যখন আমরা কোনো কিছু খুবই মারাত্মক, খুবই খারাপ কিছু দেখি, we call it a dash। তাহলে মনে রাখবা, ওইটাকে আমরা দুঃস্বপ্ন বলি বাংলায়। তাহলে তোমাকে মনে রাখতে হবে দুঃস্বপ্নের ইংলিশটা তোমাকে শিখতে হবে। তাহলে দুঃস্বপ্নের ইংলিশটা কি বলো, সবাই বলো। দুঃস্বপ্নের ইংলিশটা নাইটমেয়ার। তাহলে তোমাকে জানতে হবে না, এটাই হচ্ছে শব্দ শেখার প্রক্রিয়া। তোমরা যে শব্দ শিখতে চাও, এটাই হচ্ছে শব্দ শেখার প্রক্রিয়া। যে দুঃস্বপ্ন, এটা মানে হচ্ছে নাইটমেয়ার, বানানটা ঠিক রাখতে হবে, নাইটমেয়ার। কি সেটা? নাইটমেয়ার। তাহলে আমি এখানে উত্তরটা লিখে দিব নাইটমেয়ার। কি লিখবো? নাইটমেয়ার, দুঃস্বপ্ন। ওকে, তারপরে কি আছে? ড্রিমস হ্যাভ, স্বপ্নের আছে, নো ড্যাশ, ড্রিমস এর কোনো কি নেই বলতো? স্বপ্ন যখন দেখি, স্বপ্ন কোনো কালারফুল হয় না, স্বপ্ন কখনো কালারফুল হয় না, স্বপ্ন সবসময় কালারলেস হয়, উইদাউট কালার হয়। তাহলে ড্রিমস হ্যাভ নো, আমি তোমাদের শিখিয়েছিলাম, দেখো জীবনটা কত ইজি যদি তুমি জানো। নো প্লাস নাউন, একদম শুরুর দিকে শিখিয়েছিলাম বাবা। তাহলে ড্রিমস হ্যাভ নো কালার, ড্রিমস এর কোনো কালার নেই। ভাই আমি কালার লিখবো না, তাহলে ড্রিমস এর কোনো শেপ নেই, তাহলে তুমি শেপ লিখো, ড্রিমস হ্যাভ নো কালার অথবা শেপ। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একটু এখানে আটকে রাখতে পারি আমাদের সুবিধার্থে, যে আমরা জানি নো প্লাস নাউন, নো প্লাস নাউন। এবং এটার উদাহরণ হিসেবে কি পাইলাম? এটার উদাহরণ হিসেবে পেলাম হচ্ছে ড্রিমস হ্যাভ
ডট 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 নো কালার অথবা শেপ। ওকে, চলো পরের অংশে যাই। তাহলে ড্রিমস হ্যাভ নো কালার অর শেপ। ওকে, দে আর সফট এন্ড ড্যাশ। তাহলে তারা কি হতে পারে বলতো? তারা সফট এবং তাদেরকে ধরা ছোঁয়া যায় না। তারা খুবই কি আরাম লাগে স্বপ্ন দেখতে গেলে, অনেক সময় বিদ্যুতেও লাগে। তো সো দে আর সফট এন্ড আনটাচেবল। তাদেরকে ধরা ছোঁয়া যায় না, তারা ধরা ছোঁয়ার বাহিরে। তারা কি? তারা ধরা ছোঁয়ার বাহিরে, আনটাচেবল, আনটাচেবল। ঠিক আছে, দে আর সফট এন্ড আনটাচেবল। দ্য ড্রিম উই হ্যাভ, আমরা যে স্বপ্নটা দেখি ডিউরিং দ্য ডে, দিনের সময়, ইজ কল্ড ডে ড্রিম। এটাকে আমরা কি বলি? ডে ড্রিম বলি। এখন দেখো, ডে ড্রিম প্রায় সবাই দেখবে, ডে ড্রিম প্রায় সবাই লিখবে। এখন তুমি যদি জানো যে দিবা স্বপ্নের একটা নাম আছে, তাহলে খুব বেটার হয় না? আমাকে বলো। তুমি যদি জানো যে দিবা স্বপ্নের একটা নাম আছে, তাহলে বেটার হয় না? বলো। হ্যাঁ, নাইটমেয়ার বানানটা ঠিক করো। একজন নাইটমেয়ার বানানটা ঠিক করো নাই, একটু ঠিক করো নাইটমেয়ার বানানটা। আমি বলছি, কিন্তু আগেই বলছি যে এগুলো ভুল হইতে পারে তোমাদের, আগেই বলছি। ঠিক আছে, আগেই বলছি, তো বুঝা নাও। ভাইয়া বুঝাই বলছি, ভাইয়া বুঝাই বলছি। বলো, ঠিক আছে? তাহলে বলো, তুমি জানলে ভালো হয় না? ইয়েস। তাহলে চিন্তা করো, এই ডে ড্রিমটা আমরা রিভের বলতে পারি। কি বলতে পারি? আর ই ভি ই আই আর ই, রিভের। এর হচ্ছে ডে ড্রিম। এর মানে হচ্ছে কি? ডে ড্রিম বা দিবা স্বপ্ন। কত সহজ শব্দ, এইভাবে শিখতে হবে। এটা কিন্তু তোমাদের সিন প্যাসেজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। যদি ড্রিম থেকে কোয়েশ্চেন চলে আসে, যদি ড্রিম থেকে কোয়েশ্চেন চলে আসে, তাহলে এখানে কোয়েশ্চেন এটা লাগবে। সো বি ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। ওকে, তাহলে আমরা এটাকে ডে ড্রিম বলতে পারি বা রিভের বলতে পারি। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স। ফিলোসোফার্স মানে দার্শনিক। ড্রিমস গুলো দার্শনিকদের অনেক বেশি ফ্যাসিনেটেড করেছে, অনেক বেশি আকৃষ্ট করেছে, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে। বাট নান কুড ড্যাশ, নান কুড ড্যাশ স্পেসিফিকলি হোয়াট ড্রিম অ্যাকচুয়ালি ইজ। কিন্তু কেই বলতে পারেনি, নান কুড সে। আমরা জানি যে কুড শুড এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এই সিচুয়েশনটা আমরা পরীক্ষায় বহুবার পেলাম। এই সিচুয়েশনটাও বাবা লিখে রাখো, এই সিচুয়েশনটাও বাবা লিখে রাখো। লিখে রাখলেই মনে থাকবে যে মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও পরীক্ষায় লাগবে, এটাও পরীক্ষায় লাগবে। মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ওকে। তাহলে নান কুড সে অর ডিফাইন, কেউই বলতে পারবে না অথবা ডিফাইন করতে পারবে না। ডিফাইন দিতে পারো, ডিফাইন। স্পেসিফিকলি, তাহলে সে হচ্ছে ভার্ব, ভার্ব প্লাস অ্যাডভার্ব। দেখো কত খেলা, কত খেলা, তাই না? ভার্ব প্লাস অ্যাডভার্ব, specifically. So none could define or say what dream actually is. Dreams can be extraordinarily dash or very vague. একটু আগে শিখছি adverb plus adjective. Very vague মানে অস্পষ্ট, আর extraordinarily তাহলে কি? স্পষ্ট। তাহলে অস্পষ্টের বিপরীত শব্দ স্পষ্ট, ক্লিয়ার। এগুলো মুখস্থ করতে হয় না, বুঝতে হয়। এক্সট্রাঅর্ডিনারিলি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। ভেরি একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে। এখানে অর আছে মাঝখানে, তার মানে কি? অর মানে বিপরীত শব্দ দিচ্ছে, বিপরীত অর্থ দিচ্ছে। তাই অরের পরে যেহেতু ভেইগ আছে, ভেইগ মানে কি? আনক্লিয়ার। তো এটা লিখে দেই, এটা এখানে লিখে দেই, সারা জীবন মনে থাকবে। ভেইগ মানে কি? আনক্লিয়ার। ঠিক আছে, ভেইগ মানে আনক্লিয়ার। দেখো ভেইগ, ভেইগ মানে হচ্ছে আনক্লিয়ার। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, চলে আসবে। একটু ওয়েট করো, চলে আসবে। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, চলে আসছে। তাহলে ভেইগ মানে কি? আনক্লিয়ার। ভেইগ মানে আনক্লিয়ার। এই যে ভেইগ, ভেইগ ইকুয়ালস আনক্লিয়ার, এরা সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কি হতে পারে বলো? এর অ্যান্টোনিম হতে পারে ক্লিয়ার। বুঝতে পারছো? এর অ্যান্টোনিম হতে পারে ক্লিয়ার। তাহলে ভেইগ, আনক্লিয়ার আর ক্লিয়ার। ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে কিছু হতে পারে খুবই স্পষ্ট আর কিছু হতে পারে খুবই কি? অস্পষ্ট।
while many theories, while এর পরে VING হয়, এটা পড়বা না। আমার অনেক স্টুডেন্টস আছে, উইথ ডিউ রেসপেক্ট আমি স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি যে তোমরা কোন একটা ঘটনা পড়লে, কোন একটা রুলস পড়লে ওইটাকেই মুখস্থ চিন্তা করবা না, এর বাইরেও লাইফ আছে, ওইটাকে চিন্তা করবা, ওইটাকে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এখানে while এর পরে, whileটা একটা কনজাংশনের মতো কাজ করতে পারে এবং এরপর একটা ক্লজ বসে, যেমন while many theories, বুঝতে হবে theories হচ্ছে প্লুরাল, থিওরিস হচ্ছে প্লুরাল এবং প্লুরালের আগে এই যে মেনি, তার মানে আনকাউন্টেবল না, এটা কাউন্টেবল নাউন প্লাস মেনি বা মেনি প্লাস কাউন্টেবল নাউন, থিওরি থিওরিস। while many theories have been proposed বা suggested, proposed এর একটা সিনোনিম কি হতে পারে লিখো, proposed, suggested, এগুলো শিখতে হবে বাবারা, আমি আবারও বলতেছি ভাইয়ারা, proposed equals suggested, suggested, তাহলে proposed or suggested, no consensus, এই যে নো এর পরে নাউন, no consensus has emerged, মানে কোনো নিশ্চিত করে কোনো কিছু তৈরি হয়নি, উদ্ভূত হয়নি। It is important, এই যে দেখছো ইম্পর্টেন্ট, কতবার পড়ে আসছি বোর্ড কোশ্চেনে, it is important to consider that science is still dash the exact purpose, science is still searching, তাই না? সায়েন্স ইজ স্টিল সার্চিং, এরকম মনে হইতে পারে না? বলো, ঠাস করে লিখে দিলা, সায়েন্স ইজ স্টিল সার্চিং দ্য এক্সাক্ট পারপাস, বলো হবে? আমাকে বলো একটু, দেখি একটু বলো। আমি যদি বলি এখানে সার্চিং, তাহলে কি হবে? দেখি কয়জন একমত আছো, হাত তোলো, কয়জন একমত আছো যে এটা সার্চিং আমি দিব, এটা হবে? দেখি হবে কিনা। দেখো তাহলে বইয়ের ভিতরে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আনরেভেলিং, সো তুমি আনরেভেলিং ওয়ার্ডটা করতে গিয়ে যদি বানান ভুল করো তাহলে খেলা শেষ, তাই তোমাকে সার্চিং দিতে হবে, কারণ তুমি আনরেভেলিং বানান ভুল করতে পারো। বুঝতে পারছো ঘটনাটা কি বলছি? তাই ভয় পাওয়া যাবে না, চিন্তা করা শিখতে হবে। তাহলে সায়েন্স এখনো কি করতেছে? সায়েন্স এখনো চেষ্টা করে যাচ্ছে, খুঁজে যাচ্ছে, খুঁজে জনম গেল, কাঁদলো শুধু এই আঁখি, তাহলে এই আঁখি যদি কাঁদাতে না চাও তাহলে স্টিল সার্চিং করে যাও। তাহলে সায়েন্স ইজ স্টিল সার্চিং, তুমি বইটা খোলো এখনই, আনরেভেলিং একটা শব্দ আসবে, উন্মুক্ত করা, উন্মোচন করা, আনরেভেলিং। তুমি বানান ভুল করতে পারো, এল কয়টা দিব জানো না, সো তুমি সার্চিং দাও। তাহলে স্টিল সার্চিং দ্য এক্সাক্ট পারপাস, আমি এক্সাক্টের জায়গায় রিয়ালও তো লিখতে পারি, তাহলে এখানে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো আমি এক্সাক্টের পরিবর্তে রিয়াল বসাতে পারতাম, I could have used real, ঠিক আছে? তাহলে রিয়েল পারপাস বা এক্সাক্ট পারপাস এন্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, সাম রিসার্চার্স, তাহলে সাম হচ্ছে এমন একটা ওয়ার্ড, সাম হচ্ছে এমন একটা ডিটারমিনার, এই ডিটারমিনারটা কাউন্টেবল নাউনের সাথেও বসে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসে। কি বলছি বলো? এই ডিটারমিনারটা কাউন্টেবল নাউনের সাথেও বসে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসে। রিসার্চার্স কাউন্টেবল নাউন, তার সাথে সাম বসেছে। আবার মানি, আই নিড সাম মানি, আমার কিছু টাকা পয়সা দরকার, তাহলে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগেও সাম বসে। তাহলে সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, এই যে ভার্বটা হচ্ছে প্লুরাল, ড্রিমস হ্যাভ নো ড্যাশ, নো রিয়াল পারপাস। দেখো এইখানে আমি রিয়ালটা লিখে দিলাম, নো রিয়াল পারপাস, while others believe that dash is essential, এখানে অনেকে ড্রিম লেখে, আর পরীক্ষার উত্তরে ভুল করে। তাহলে এখানে এই ড্রিমটা লেখা যাবে না, এটা লিখলেই পরীক্ষার উত্তরে ভুল হবে, কারণ তোমাদেরকে আমি একটা জিনিস বলে দেই, জিরান্ডের পরে ভার্বের কি বসে? সিঙ্গুলার ফর্ম বসে। এই তথ্যটা আমরা জানি না, সেই তথ্যটা আমাদের মাথায় রাখতে হবে, আর যার জানি তার তো আলহামদুলিল্লাহ, জিরান প্লাস সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে মূলত জিরানটা কার মতো আচরণ করে? জিরানটা আচরণ করে জিরাফের মতো, তাই না? জিরানটা আচরণ করে নাউনের মতো। আমরা কি বলে থাকি? যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আমরা কি বলি? আমরা বলি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে ওইটাই লিখতে হবে, তাই না? যে ওয়াকিং is a good exercise, তাই এখানে আমরা ড্রিম লিখবো না আগের অংশটায়, এখানে আমাদেরকে লিখতে হবে ড্রিমিং। তাহলে বিলিভ দ্যাট ড্রিমিং ইজ এসেনশিয়াল টু, এসেনশিয়ালের সাথে টু ও হয়, এসেনশিয়ালের সাথে ফর ও বসে, এসেনশিয়ালের সাথে কি বসে?
ফর বসে, কোথাও ফর পাবা, কোথাও টু পাবা। তাহলে এখানে ড্রিম হবে না, কি হবে স্যার? স্যার যে নাম্বারটার অ্যান্সার হবে জেরান্ডের ফর্মে, এবং সেটা হবে ড্রিমিং, সেটা হবে ড্রিমিং, ড্রিমিং। বলো বুঝছো? বুঝছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো? তাহলে অ্যান্সারটা হবে কি? ড্রিমিং। অ্যান্সারটা হবে কি? ড্রিমিং। তাহলে না, শিক্ষাটাকে আমাদের এই লেভেলে নিয়ে যেতে হবে, যে কোনো পর্যায়ে, যে কোনো উপায়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি তাহলে আমরা কি? সার্থক। আমরা সার্থক, ঠিক আছে? আমরা সার্থক। ওকে, ওকে, সুন্দর, সুন্দর। তো বলো কেমন, মানে এখন কি কনফিডেন্স পাচ্ছ? উইদাউট ক্লুজের কনফিডেন্স পাচ্ছ? ডিয়ার স্টুডেন্টস, গিভ ইউর অনেস্ট অপিনিয়ন্স। অনেস্ট অপিনিয়ন গুলো একটু দাও। শিখতে হবে বাই দ্য ওয়ে। ইট ডাজন্ট ইভেন ম্যাটার তুমি এখানে খুব বুঝছো, ম্যাটার করে না। ম্যাটার করে তুমি পরবর্তীতে সলভ করছো কিনা। ড্রিমিং মানে ডিটা ছোট হাতের হবে, বুঝতে হবে এটা বাক্যের মাঝখানে ছিল, তাই ডিটা ছোট হাতের হবে। লাস্টেরটা আরেকবার, ঠিক আছে, লাস্টেরটা আরেকবার বলতেছি, লাস্টেরটা আরেকবার বলতেছি। দেখো ওইখানে ছিলাম, সাম রিসার্চার্স, কিছু গবেষক, সাজেস্ট দ্যাট, তারা প্রপোজ করে বা সাজেস্ট করে যে ড্রিমস হ্যাভ নো ড্যাশ, ড্রিম গুলো, স্বপ্নের কোনো এক্সাক্ট রিয়াল প্র্যাকটিক্যাল কোনো পারপাস নেই, উদ্দেশ্য নেই। ওয়াইল আদার্স, অপরপক্ষে অন্যরা, একই সাথে। ওয়াইল শব্দটা যখন আমরা যোগ করি তখন আমরা একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে বোঝাই, একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে বোঝাই। তাহলে ওয়াইল আদার্স বিলিভ দ্যাট, অন্যরা এটা বিশ্বাস করে যে, অন্যরা কারা? রিসার্চার্স, রাইট। ড্যাশ ইজ এসেনশিয়াল টু মেন্টাল, ইমোশনাল এন্ড ফিজিক্যাল ওয়েলবিং। তার মানে এখানে আমরা মনে করি ড্রিম ইজ এসেনশিয়াল না, স্বপ্ন দেখাটা। আর স্বপ্ন দেখাটা বোঝানোর ক্ষেত্রে ড্রিম বলে না, সেটা হচ্ছে ড্রিমিং। সেই স্টেট বা কন্ডিশনের নামটা হচ্ছে ড্রিমিং। এটা জিরান্ডিয়াল কন্ডিশন। জিরান্ডের পরে ভার্বের এরকম কি বসে? সিঙ্গুলার ফর্ম বসে। বুঝতে পেরেছো এবার? বলো, এবার বুঝতে পেরেছো? দ্রুত বলো।